বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হচ্ছে 20 মে 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর ষষ্ঠ ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির ষষ্ঠ ক্লাস। আজকে আমরা আলোচনা করব, দেখেন, অপরাধের শ্রেণী। এখান থেকে অপরাধের শ্রেণী, ক্লাসিফিকেশন অফ অফেন্সেস। আমি একটা কথা বলে রাখি, আমাদের ফৌজদারি কার্যবিধির কোনো ধারায় অপরাধের কোনো শ্রেণী বিভাগ করা হয় নাই। মানে কোনো জায়গায় কোনো ধারায় বলা হয় নাই অপরাধ এত প্রকার, ইভেন দণ্ডবিধিতেও বলা হয় নাই অপরাধ এত প্রকার। তাহলে এই জায়গায় অপরাধের শ্রেণীটা আসলো কিভাবে? বিভিন্ন আঙ্গিকে অপরাধের শ্রেণী বিভাগ করছি। বাট যদি কোথাও কখনো প্রশ্ন আসে যে অপরাধ কত প্রকার, এমনি বলতে পারেন দুই প্রকার। দুই প্রকার, বিভিন্ন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দুই প্রকার, কিন্তু এর কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানে শ্রেণীর কথা কোনো ধারায় বলে নাই। তাহলে প্রথম যে আঙ্গিকে আমরা ভাগ করবো সেটা হলো আমলযোগ্য অপরাধ আর আমল অযোগ্য অপরাধ, কগনিজেবল অফেন্স আর নন কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্স হলো যে অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট অর শ্যাল অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। তো এটাও যদি কেউ না পারেন, বলবেন যে গুরুতর প্রকৃতির যে অপরাধ, যে অপরাধটা গ্রিভিয়াস ইন নেচার, গুরুতর প্রকৃতির, বুঝতে পারছেন, সেই অপরাধটা হলো আমলযোগ্য অপরাধ। যেমন খুন করা, তারপরে ডাকাতি করা, দস্যুতা করা, ধর্ষণ, এগুলাই সব আমলযোগ্য অপরাধ। তারপরে দেখেন, এবং এই কোন অপরাধ আমলযোগ্য নাকি আমলযোগ্য এটা আমরা অলরেডি জানি। দ্বিতীয় তফসিলের কত কলামে আছে? তৃতীয় কলাম। দ্বিতীয় তফসিলের মোট কলাম আছে কয়টা? 8টা। এই তৃতীয় কলামে আছে কোন অপরাধ আমলযোগ্য নাকি আমল অযোগ্য। ঠিক আছে? এবং ওখানে কিন্তু সরাসরি আমলযোগ্য আমল অযোগ্য কথাটা নাই। ওখানে যেটা আছে যে পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, মে নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। যদি মে নট শব্দটা থাকে, মে নট আর শ্যাল নট, ধরে নিতে হবে ওটা আমল অযোগ্য। আর আমল অযোগ্য মানে হলো ছোট অপরাধ। কি অপরাধ? ছোট অপরাধ মানে হলো যেগুলো কম গুরুতর প্রকৃতির অপরাধ, হালকা থাপ্পড় দেওয়া, গালাগালি করা, চুল ধরে টান দেওয়া, সিমটি দেওয়া, এইগুলাই কারো ওই একটা মোটামুটি ওই অন্যান্য যেগুলা আছে মানহানি করা, এইগুলাই হচ্ছে আপনার আমল অযোগ্য অপরাধ। তারপরে দেখেন, এরপরে আবার ভাগ করছে, আবার দুই ভাগে। দেখেন এখন এই যে যে পরের যে দুই ভাগ, এটা দেখেন জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য। জামিন আমাদের ফৌজদারি কার্যবিধিতে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জামিন। জামিন কাকে বলে? আমি ধরে নিচ্ছি আপনারা কেউ এই জায়গা কিছু জানেন না। তো আমাদের ক্লাস যদি কেউ 5-6-এ পড়ে, যার ন্যূনতম একটু বোঝার যোগ্যতা আছে, সে যদি চুপ করে বসে, তারও বোঝা উচিত। জামিন মানে হলো যে যখন কোনো ব্যক্তিরে পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে গিয়ে হয় থানায় রাখছে, নাহলে কারাগারে পাঠাই দিছে, তখন তারে মুক্তি করার যে প্রক্রিয়া, অর্থাৎ আইনগত হেফাজত হতে মুক্তি করার যে প্রক্রিয়া, এটারে বলে কি? জামিন। গতকাল নুসরাত ফারিয়ারে ধরে নিয়ে গেছে, আজকে সে জামিন পাইছে। বুঝতে পারছেন? তাহলে জামিন পাইছে মানে হলো তারা আইনগত হেফাজত হতে কি দিছে? মুক্তি দিছে। এখন কোন কোন অপরাধ জামিন যোগ্য আর কোন কোন অপরাধ জামিন অযোগ্য, সেইটা আবার বলা আছে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের পঞ্চম কলাম। কত কলাম? পঞ্চম কলাম। যেখানে বলা হয়েছে যে কোন কোন অপরাধ জামিন যোগ্য আর কোন কোন অপরাধ জামিন অযোগ্য। এছাড়া ফৌজদারি কার্যবিধির 496 ধারা আমরা পাবো যে জামিন যোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া আসামির হক, আর জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া হক না, তবে আদালত ইচ্ছা করলে দিলেও দিতে পারে। তাহলে প্রথমে আমরা ভাগ করলাম অপরাধ দুই ভাগে, একটা হলো আমলযোগ্যতার উপরে ভিত্তি করে, তারপরে আবার ভাগ করলাম দুই ভাগে, কি? জামিন যোগ্যতার উপরে ভাগ করে। তারপরে ডান সাইডে দেখেন যে সমন মামলা নাকি ওয়ারেন্ট মামলা, সামান কেসেস নাকি ওয়ারেন্ট কেসেস। তো এখানে আহ একটা জিনিস এখানে খেয়াল করেন যে সমন আসলে কাকে বলে। সমন হলো, তানভীর সাহেব শুনেন, ধরে নিচ্ছি আপনারা কোনো ধারণাই নাই, আমি একেবারেই মানে প্রাথমিক স্তর থেকে আলোচনা করি। সমন মানে হলো যে যখন আদালত আহ, আদালত নালিশি মামলা করে, কোনো ম্যাজিস্ট্রেটের কাছে করে হলো নালিশি মামলা, থানায় গেলে করে হয় জিআর মামলা, নাইলে নন জিআর মামলা। এফআইআর নন এফআইআর এর মাধ্যমে যে মামলা সূচনা হয় তাকে বলে নন জিআর আর নন জিআর মামলা। তো আপনি যখন ম্যাজিস্ট্রেটের কাছে কোনো মামলা করবেন, ম্যাজিস্ট্রেট দুই ধরনের আদেশ দিতে পারে যদি ওই অপরাধটা আমলে নাই। মানে উনি যদি মনে করে যে এই অপরাধটা সত্য, তাহলে উনি দুই ধরনের আদেশ দিবে, হয় সমন দিবে নাইলে ওয়ারেন্ট দিবে। সমন দেওয়া মানে হলো তারে কারণ দর্শানো যে আপনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, আপনি অমুক তারিখে আদালতে হাজির হন। এটা তারে ধরে নিয়ে আসবে না, তার নিজ যোগ্যতায়, নিজ স্ব ইচ্ছায় অমুক তারিখে হাজির হতে হবে, এটা হলো সমন।
আপনারা যদি তানভীর সাহেবের যদি আমি সমন দেই, আপনার বরাবর একটা কাগজ যাবে যেখানে বলা থাকবে তানভীর সাহেব অমুক তারিখে সনি খানের কাছে হাজির হতে হবে, এটা হলো সমন, বুঝছেন? আর ওয়ারেন্ট হলো যারে ওই পাইলে তারে ধৈর্য সাথে সাথে নিয়ে আসবে, এটা হলো কি? ওয়ারেন্ট। এখন দিনেশের প্রতি আর সমন জারি করে লাভ নাই, দিনেশের প্রতি এখন জারি করতে হবে হলো ওয়ারেন্ট। বুঝতে পারছেন? মানে তারে ধৈর্য নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে কোন মামলায়, একটা নালিশি মামলায় আগে সমন দিবে নাকি আগে ওয়ারেন্ট দিবে, এটা বোঝা যায় দ্বিতীয় তফসিলের চতুর্থ কলাম হতে। কত কলাম বলেন? চতুর্থ কলাম। তাহলে দ্বিতীয় তফসিলের তৃতীয় কলামে পেলাম আমলযোগ্য নাকি আমল অযোগ্য, চতুর্থ কলামে পেলাম আগে সমন দিকে না আগে ওয়ারেন্ট দেবে, পঞ্চম কলামে পেলাম কি জামিন দিবে নাকি জামিন দিবে না। ধন্যবাদ। তারপরে দেখেন আবার দুই ভাগে ভাগ করছে, আপোষযোগ্য অপরাধ আর আপোষ অযোগ্য অপরাধ। আপোষযোগ্য বলছে দেখেন কম্পাউন্ডেবল, ইংরেজিতে কি বলে? কম্পাউন্ডেবল। আর আপোষ অযোগ্য বলে নট কম্পাউন্ডেবল বা নন কম্পাউন্ডেবল, যাই বলেন না কেন। তো কোন অপরাধ আপোষযোগ্য মানে আসলে কি? শুনেন ভাই, আমাদের যদিও আপনি যারা কোর্টে যান তাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে সব অপরাধই তো আপোষ হয়, আমি তো এই যে খুনের মামলাও আপোষ হয়, বাট অ্যাকচুয়ালি আপোষ হয়, সব অপরাধ আপোষ করা যায় না। আইনের মাধ্যমে আপোষ করতে হলে সব অপরাধ আপোষ করা যায় না, যে অপরাধগুলো সাধারণত কম গুরুতর প্রকৃতির এইগুলাই আপোষ মীমাংসা করা যায়। তো এই আপোষটা সম্পর্কে বলা হয়েছে কোন কোন অপরাধ আপোষ করা যাবে নাকি করা যাবে না, এটা বলছে দ্বিতীয় তফসিলের কত কলমে? ষষ্ঠ। দ্বিতীয় তফসিলের ষষ্ঠ। এছাড়া ফৌজদারি কার্যবিধি যখন আমরা 345 ধারা পড়বো তখন জানবো যে কোন কোন অপরাধ আপোষ করতে হলে কার কার দরকার। বুঝতে পারছেন? একটু দাঁড়ান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, দেখেন, ধন্যবাদ। তো সমন মামলা আর ওয়ারেন্ট মামলা, তো আমি 10 টাকা চাবো ওনার কাছে, যে যেরকম আমি 10 টাকাই চাবো ওনার কাছে ওই করবো যে আরো 10 টাকা পাঠান। শুনেন, এই শুনেন, যে মানুষও আরো 10 টাকা লাগবে, যাই হোক। দেখেন, তো সমন মামলা আর ওয়ারেন্ট মামলা এটা আছে দ্বিতীয় তফসিলের কত কলামে? চতুর্থ। আর আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য এটা আছে কত? দ্বিতীয় তফসিলের ষষ্ঠ। ধন্যবাদ। তো এগুলাই আপনারা যদি কেউ বলে যে ভাই অপরাধ কয় প্রকার, এটার ক্লাসিফিকেশন কিন্তু কোনো ধারায় নাই, আপনি বলবেন যে বিভিন্ন আঙ্গিকে অপরাধকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, কখনো আমলযোগ্যতার উপর ভিত্তি করে, কখনো আপোষযোগ্যতার উপর ভিত্তি করে, কখনো জামিন যোগ্যতার উপর ভিত্তি করে, কখনো আপনার সমন নাকি অমেন আদেশের উপরে ভিত্তি করে, এই আর কি। সো দুই ভাগে, মানে ওইভাবে যদি বলেন যে অপরাধ দুই প্রকার, কোনোটাই সঠিক না, কারণ কোনো ধারাই কিন্তু বলে নাই। ধরেন আপনার যদি এইভাবে তুলনা করি যে শাকিল আর নির্মল চন্দ্র রায়, যদি বলি যে আপনাদের মধ্যে কয়টা পার্থক্য আছে, কোন জায়গায় কিন্তু বলে নাই কয়টা পার্থক্য আছে। পার্থক্য গুলো এইভাবে করা যায় যে আপনি কোন ধর্মের, এ কোন ধর্মের, এর ওজন কত, ওর ওজন কত, ওর বয়স কত, এর বয়স কত, ওর শিক্ষাগত যোগ্যতা কত, এর শিক্ষাগত যোগ্যতা কত, ও বিয়ে করছে কিনা, এ বিয়ে করছে কিনা, ওর বাচ্চা কাচ্চা কয়জন, ওর নাম কি, এর নাম কি। বুঝতে পারছেন? কিন্তু কোন জায়গায় কিন্তু বলে নাই যে শাকিল আর নির্মলের এই এতগুলো পার্থক্যই আছে। তা আপনারে নর্মালি কখনো পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসবে না যে অপরাধ কয় প্রকার, এমনি আপনারে বোঝানোর জন্য বলা যে অপরাধের বিভিন্ন আঙ্গিকে এর বিভিন্ন ভাবে ভাগ করা যায়। ধন্যবাদ। দেখেন, তো আমরা চলে আসি এই জায়গাতে, মানে এই যে আমলযোগ্য আমল অযোগ্য এটা আর আমি এই জায়গা পড়াইলাম না, এটা আপনারা রিডিং পড়ে নিয়েন, মানে আমি যে ব্যাখ্যাটা দিলাম এই জায়গায় এই কথাগুলোই আছে। তো এর মধ্যে যে জিনিসটা আপনি মনে রাখবেন, যদি বলা থাকে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট তাহলে কি অপরাধ বুঝবেন? আমলযোগ্য। যদি বলে শেয়াল অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট কি? মে নট আর শেয়াল নট বললে আমল অযোগ্য। বিমল সাহেব, আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন, নিম্নের কোনটি কগনিজেবল অপরাধ পাইছেন? কগনিজেবল অপরাধ পাইছেন? তো এই জায়গা আমরা তো ধরেন জানি না যে কগনিজেবল অপরাধ কোনটা, কোন আমাদের কোনো ধারণা নাই। তাহলে এই জায়গা ওই যে 1 নম্বরে পাইছেন, কি আয়সা পান না? অবশ্যই আছে, দেখেন।
দেখেন, দাঙ্গা হাঙ্গামা, ভয় দেখানো, স্বেচ্ছায় আঘাত করা, স্বামী কর্তৃক যৌতুক দাবি। তো এই জায়গায় আমরা যখন পড়বো দণ্ডবিধিতে দাঙ্গা হাঙ্গামা, দাঙ্গা হাঙ্গামা হলো কগনিজেবল অপরাধ, মানে এই দাঙ্গা হাঙ্গামার ক্ষেত্রে গ্রেফতার করতে পুলিশের কোনো ওয়ারেন্ট লাগে না। আর শুধু ভয় দেখানো 506 ধারায় এটা আমল অযোগ্য। স্বেচ্ছায় আঘাত করা 323 আমল অযোগ্য। স্বামী কর্তৃক যৌতুক দাবি, এটা যৌতুক নিরোধক আইনের 3 ধারা, আগে ছিল 4 ধারা। তো এই জায়গায় এই মামলা তো থানায় করাই যায় না, যৌতুক নিরোধের মামলা থানায় করা যায় না। এই মামলাগুলো সরাসরি করে কোথায় জানেন? কোর্টে। তো এই জায়গায় উত্তর হবে দাঙ্গা হাঙ্গামা। তো সমন কেস, ওয়ারেন্ট কেস এগুলাও পড়ছি মোটামুটি, এগুলা জেনে নিয়েন আপনারা। আমরা সরাসরি পাবলিক প্রসিকিউটরে চলে আসি। দেখেন, পাবলিক প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর বা পিপি। শুনেন, পাবলিক প্রসিকিউটর বা পিপি আপনারা মোটামুটি নাম বহুবার শুনছেন। যে পিপি আসলে কি? পিপি হলো এমন একজন ব্যক্তি যিনি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন। তাই আমরা জানি যে ফৌজদারি আদালত কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হলো দায়রা আদালত, আর একটা কি? ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালত আবার কয় প্রকার? কি কি? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। কত ধারায় বলছে? 9 ধারা। কত ধারা? 9 ধারা। আর ম্যাজিস্ট্রেট আবার কয় প্রকার? 2 প্রকার। একটা হলো নির্বাহী আর একটা হলো বিচারিক। বিচারিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার? 4 প্রকার। জেলা পর্যায়ে 4 প্রকার, মেট্রোপলিটন এলাকায় কয় প্রকার? মনে আছে কিনা? এখন পাবলিক প্রসিকিউটর কে? যিনি দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে যিনি মামলা পরিচালনা করেন, তারা বলে পিপি বা পাবলিক প্রসিকিউটর। বাংলায় বলে সরকারি অভিযোক্তা। অভিযোক্তা, বুঝতে পারছেন? আর ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রপক্ষে যিনি মামলা পরিচালনা করেন, তারে বলা হচ্ছে কোর্ট ইন্সপেক্টর। কি বলেন? কোর্ট ইন্সপেক্টর। আপনারা যারা কোর্টে যান নাই, মাঝে মাঝে যায় দেখবেন যে দায়রা আদালতে যে কোনো মামলা রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতেছে কে? পিপি। আর ম্যাজিস্ট্রেট কোর্টে পরিচালনা করে হচ্ছে কোর্ট ইন্সপেক্টর। বাট আবার কথা আছে, ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলাটা যখন বিচারিক পর্যায়ে চলে যাবে, তখন আবার যে মামলা পরিচালনা করে সে হলো এপিপি বলে, নাকি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। তো আপাতত ওটা দিয়ে কাজ নাই, আমরা মনে রাখবেন যে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করে পিপি কোন আদালতে? দায়রা আদালতে। আর ম্যাজিস্ট্রেট আদালতে কে করে? কোর্ট ইন্সপেক্টর। দেখেন, এই যে আমরা পড়ি, সরকার পক্ষে দায়রা আদালতে, আন্ডারলাইন করেন, দায়রা আদালতে মামলা পরিচালনা করে গোল দেবেন সরকারি অভিযোক্তা বা পাবলিক প্রসিকিউটর। এবং সরকার পক্ষে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা পরিচালনা করে একজন পুলিশ পরিদর্শক, আন্ডারলাইন করবেন, যাকে কোর্ট ইন্সপেক্টর বলা হয়। বুঝতে পারছেন? এখন আমরা পিপির সংজ্ঞা, পিপির নিয়োগ, পিপির 14 গোষ্ঠী সম্পর্কে জানবো আর কি। দেখেন, আচ্ছা, পাবলিক প্রসিকিউটর অর্থ 4-1-9। প্রথমে আমি বলে রাখি, আপনাদের এই ফৌজদারি কার্যবিধির এই 4 ধারার কোনো উপধারা মুখস্থ করা লাগবে না, বুঝছেন? এমনি আমি বারবার রিডিং পড়বো, মনে থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। তো পাবলিক প্রসিকিউটর অর্থ হলো, আন্ডারলাইন করেন, ফৌজদারি কার্যবিধি 492 ধারার অধীন নিয়োগকৃত কোনো ব্যক্তি। কত ধারার অধীন? 492 ধারার অধীন নিয়োগকৃত ব্যক্তি, অথবা বা দেখেন পাবলিক প্রসিকিউটরের, আন্ডারলাইন করেন, নির্দেশনায় কাজ করছে এমন কোন ব্যক্তি। অথবা পাবলিক প্রসিকিউটর কিসে? নির্দেশনা। তাহলে এখানে 2টা বিষয়। পাবলিক প্রসিকিউটর বলতে বোঝাচ্ছে যারে কত ধারায় নিয়োগ দেওয়া হয়েছে? 492। অথবা পাবলিক প্রসিকিউটর তো অলরেডি নিয়োগ দেওয়া আছে, ওনার নির্দেশে যদি কেউ কাজ করে তার নামও কি? তো এখন আমরা চলে আসি 492 ধারায় কি বলছে। দেখেন, পাবলিক প্রসিকিউটর নিয়োগ, ধারা 492। ফৌজদারি কার্যবিধি 492 ধারায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধির কত ধারায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়? 492। এখন আপনার এরকম ঝুমুর ঝুমুর দিয়ে পড়ার দরকার নাই, পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয় 492, 492, এরকম এরকম পড়ার কোনোই প্রয়োজন নাই। আপনার যেটা দরকার, আপনি জাস্ট এমনি বারবার চোখের সামনে খালি পড়বেন যে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয় 492। আপনার মনে রাখার টেনশন নিয়েন না, মনে অটোমেটিক্যালি একসময় গেঁথে যাবে। বুঝতে পারছেন? দেখেন,
পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারে, এই যে 1 নম্বরে দেখেন সরকার, সরকার। সরকার বা পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে বা কোনো পাবলিক প্রসিকিউটর আন্ডারলাইন করেন নিয়োগ দেয়া না হলে সেই ক্ষেত্রে গোল দিবেন জেলা ম্যাজিস্ট্রেট। পুলিশ কর্মকর্তার আন্ডারলাইন করবেন পদমর্যাদার নিম্নে নয় এমন যে কোনো ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে পারে। এখানে কি কি প্রশ্ন আসতে পারে দেখেন। প্রথমত প্রশ্ন আসবে যে পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয় কত দ্বারাই? 492। কে নিয়োগ দেয়? সরকার। সরকার ছাড়াও কখনো কখনো জেলা ম্যাজিস্ট্রেটও নিয়োগ দিতে পারে। কখন? যদি কোনো পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া না হয়। বুঝতে পারছেন? কাকে নিয়োগ দেবে? এই যে দেখেন আন্ডারলাইন করবেন, পুলিশ কর্মকর্তার পদমর্যাদার কি নিম্নে নয়, মানে যিনি পুলিশ কর্মকর্তা। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে, স্যার পুলিশ কর্মকর্তাকে কনস্টেবল ছাড়া এর উপরে যত যা আছে সবই পুলিশ কর্মকর্তা। এটা মনে রাখেন, কনস্টেবল ব্যতীত ওর উপরে যা আছে সবই পুলিশ কর্মকর্তা। স্যার জেলা ম্যাজিস্ট্রেট মানে ডিসি না স্যার? জেলা ম্যাজিস্ট্রেট মানে ডিসিও বেকার, জেলা ম্যাজিস্ট্রেট তো জেলা ম্যাজিস্ট্রেট। আচ্ছা আগে যা বলি শুনেন, অন্য কিছু আনেন না, আগে যা বলি শুনেন। পাবলিক প্রসিকিউটর যদি এইভাবে প্রশ্ন আসে, পাবলিক প্রসিকিউটর কে নিয়োগ দেয়? সরকার। অপশনে সরকারও আছে, অপশনে জেলা ম্যাজিস্ট্রেটও আছে, কি তাকাবেন? সরকার। বুঝছেন? আর যদি বলে যে সরকার যদি নিয়োগ দিতে না পারে, সরকার অপশন নাই, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট আছে, তাহলে উত্তর কি? জেলা জেলা ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? এখন আমাদের নূর আলম খান প্রশ্ন করছে, স্যার জেলা ম্যাজিস্ট্রেট ডিসি না? এই ব্যাখ্যা আমি অলরেডি আপনাদের দিয়ে দিছি, যে ব্যক্তি একজন বাট উনি 3টা পদবি ধারণ করে। উনি যখন ফৌজদারি কার্যবিধি অনুসারে দায়িত্ব পালন করতেছে তখন ওনার নাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। উনি যখন দেওয়ানি কার্যবিধি বা জমি জমা সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করতেছে তখন ওনার নাম ডিসি বা ডিস্ট্রিক্ট কালেক্টর, জেলা কালেক্টর। আর উনি যখন জেলা প্রশাসনের কাজ করতেছে তখন ওনার নাম ডিসি বা ডেপুটি কমিশনার, কি বলেন, বা জেলা প্রশাসক। বুঝতে পারছেন? তাহলে ব্যক্তি একজন, পদ তিনটা। পদ 3টা। পদ 3টা বোঝেন না? যে আমাদের মিলন শিকদার কারো স্বামী, এখনো বাপ মনে হন নাই, হয়েছেন? আচ্ছা সামনে পদবি আরো একটা বাড়বে, কারো ছেলে কারো ভাই। বুঝছেন? কিন্তু ব্যক্তি কিন্তু একজন। এই যে বাস্তব উদাহরণ দেবেন, তারপরে যদি না বুঝেন তাহলে আর কিছু করার নাই। দেখেন আচ্ছা 493 ধারাটা একটু লেখেন, লিখে দিই 493 ধারা। 493 দিয়ে লেখেন, আমি লেখাবো, একটু লেখেন। লেখেন পিপি কোনো প্রকার, পিপি কোনো প্রকার এই দোষ তো লেখা আছে, পিপি কোনো প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া, এই ওইদিক দেখেন আমি যা বলি তাই লেখেন। আবার বলি, পিপি কোনো প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া দায়িত্বপ্রাপ্ত, দায়িত্বপ্রাপ্ত, দায়িত্বপ্রাপ্ত লিখছেন, যে কোনো মামলা, যে কোনো আদালতে পরিচালনা করতে পারেন। আবার বলি, পিপি কোনো প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন। পারবেন লেখেন, বা পারেন পারবেন একই কথা। দাঁড়ি, দয়াকারে দা রয় রসিকারে রি দিয়েন না যেন কেউ। স্যার কোন লিখিত কর্তৃত্ব ছাড়া, স্যার একটু একটু বলেন, আমার নেটের সমস্যা হয়েছিল তো আমি শুনতে পাইনি। পিপি কোনো প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে, লিখিত কর্তৃত্ব ছাড়া দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন বা পারেন। দাঁড়ি, এবার লিখবেন অন্য উকিল তার অধীনে কাজ করবে, অন্য উকিল তার অধীনে কাজ করবে। পারছে না? স্ক্রিনে দেখেন, স্ক্রিনে লেখা আছে। ও জি স্যার। আচ্ছা বলেন তো, আমাদের গোপালগঞ্জের বর্তমান পিপি স্যারের নাম কি?
পুরো নাম কি? কাজী আবুল খায়ের। তাহলে আমরা জানলাম কাজী আবুল খায়ের স্যারকে নিয়োগ দিছে কে? সরকার। সরকার। আর যদি সরকার নিয়োগ কোনো ক্ষেত্রে নিয়োগ না দেয় তাহলে নিয়োগ দিবে কে? জেলা ম্যাজিস্ট্রেট। এই কথাগুলোই বলা আছে কত ধারায়? 492। এটা আমরা তো বুঝছি নাকি? আচ্ছা এখন ভাই 493 তে বলতেছে যে পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া। এই লিখিত কর্তৃত্ব জিনিসটা কি? ধরেন আপনারা যখন উকিল সাহেবের কাছে যান, তাহলে উকিল সাহেবের কাছে গেলে উকিল সাহেব যে আপনার মামলা লড়তেছে এটার প্রমাণ কি? ওকালতনামা। কি বলেন? ওকালতনামা। ওকালতনামা যতক্ষণ পর্যন্ত না আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলার অধিকার নাই যে উনি আমার পক্ষের উকিল। বুঝেন কিনা? কারণ আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারের যখন প্রেসক্রিপশন থাকবে তখন বলা যাবে হলো আমি ওই ডাক্তারের পেশেন্ট বা রোগী। বুঝছেন তো? এখন পিপির ক্ষেত্রে এই ওকালতনামার দরকার নাই। রাষ্ট্রপক্ষে যে কোনো মামলা পিপি কোনো প্রকার ওকালতনামা ছাড়াই যে কোনো আদালতে পরিচালনা করতে পারবে। বুঝছেন? অর্থাৎ পিপির ক্ষেত্রে ওকালতনামায় স্বাক্ষর নেওয়ার প্রয়োজন নাই। উনারে সেই ক্ষমতা দিয়ে দিয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 493। 493। এবং অন্য কোন উকিল যদি থাকে তিনি কাজ করবেন পিপির অধীনে। পিপির অধীনে। বুঝাইতে পারি নাই বোধহয়। তাহলে রাষ্ট্রপক্ষে যে কোনো মামলা, এখন আপনি যদি বলতে পারেন স্যার রাষ্ট্রপক্ষ কেটা? রাষ্ট্রপক্ষ হলো বাদী পক্ষ। বুঝছেন? রাষ্ট্রপক্ষের সহজ কথা বললে হলো কি? বাদী পক্ষ। তাহলে দায়রা আদালতে প্রত্যেকটা মামলা পরিচালনা করবে পিপি। আর পিপি যদি কারো ওই আপনার ওকালতনামায় সিগনেচার নাও করে তবুও কোনো সমস্যা নাই, লিখিত কর্তৃত্ব ছাড়াই তিনি মামলা পরিচালনা করতে পারবেন। কত ধারায়? 493 ধারায়। আর অন্য কোন উকিল যদি থাকে সে কার অধীনে কাজ করবে? এই কথাগুলোই বলেছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 493। বুঝছেন? আচ্ছা তানবিন সাহেব বুঝতে পারছেন? আচ্ছা আমরা চলে এসেছি 494। পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে তার ফলাফল। এটা আন্ডারলাইন করেন। পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে তার ফলাফল। আপনারা এই জায়গায় এসে কি পড়া বুঝেন? আমরা যা আলোচনা করি মাথায় কি ঢোকে? ফৌজদারি কার্যবিধি 494 ধারায় পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি সাপেক্ষে, এটা আন্ডারলাইন করেন, আদালতের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণার পূর্বে মামলা প্রত্যাহার করতে পারে। তো যদি বলে, লিলি মনে রাখবেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পিপি মামলা প্রত্যাহার করতে পারে কখন? রায় ঘোষণার পূর্বে। আদালতের অনুমতি দরকার আছে? অবশ্যই দরকার আছে। দেখেন পাবলিক প্রসিকিউটর গোল দেন অভিযোগ গঠনের আগে। অভিযোগ গঠনের আগে। অভিযোগের নিচে একটু লেখেন চার্জ। চার্জ অভিযোগের ইংরেজি কি? চার্জ। নালিশ না। এই চার্জ মানে অভিযোগ। এই চার্জে নালিশ পাওয়া যাবে না, বলা যাবে না। চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে গোলদেন অব্যাহতি দিতে পারে, ডিসচার্জ দিতে পারে। ডিসচার্জ মানে আমরা তো জানি যে পিপি চার্জ গঠনের আগে যে কোনো সময় মামলা প্রত্যাহার করতে পারে, বাট পিপি যদি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার, পিপি রায় ঘোষণার আগে যে কোনো সময় মামলা প্রত্যাহার করতে পারে, বাট পিপি যদি একটা মামলায় চার্জ গঠনের আগে মামলাটা প্রত্যাহার করে তাহলে আসামি পাবে কি? অব্যাহতি। এরপরে দেখেন অন্যদিকে পাবলিক প্রসিকিউটর গোল দিবেন অভিযোগ গঠনের পরে। পাইছেন? গোল দেন, গোল দেন। আলস আলসেমি করবেন না, যা বলবো তাই শুনবেন। অভিযোগ গঠনের পরে মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে আন্ডারলাইন করবেন খালাস দিতে পারে। তাহলে এখানে দুইটা বিষয় এখান থেকে প্রশ্ন আসে যে পিপি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করলে আসামি কি পাবে? অব্যাহতি। আর পিপি চার্জ গঠনের পরে মামলা প্রত্যাহার করলে কি পাবে? খালাস। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে স্যার অব্যাহতি আর খালাস আবার কি জিনিস? সেটা হলো পরের বিষয়। বাট আপাতত এইটুক বুঝতেন যে অভিযোগ গঠনের আগে প্রত্যাহার করলে কি হবে বিমল সাহেব? অব্যাহতি। চার্জ গঠনের পরে বা অভিযোগ গঠনের পরে প্রত্যাহার করলে তখন কি হবে? খালাস। অভিযোগ অব্যাহতির ইংরেজি কি নির্মল?
হ্যাঁ, ডিসচার্জ আর খালাসের একই চাল। ধন্যবাদ। এখন শুনেন, যারা মনের মধ্যে কুতকুতানি উঠতে, তার অব্যাহতি আর খালাস কি? খালাস হলো, মনে রাখবেন, খালাস মানে হলো একটা মামলা চূড়ান্ত ভাবে বিচার টিচার করে উভয় পক্ষের শুনে মিলে যদি তারা ওই মামলার দায় হতে মুক্তি দেয়, সেটা বলে খালাস। বুঝছেন? আর অব্যাহতি হলো, আর আরেকটা বলে রাখি, যদি কাউরে খালাস দেয় তাহলে ওই একই অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে আবার দ্বিতীয়বার মামলা করা যাবে না। বুঝছেন? হ্যাঁ, মানে একবার একটা অপরাধে তারা খালাস দিতে, কয়দিন পর তার বিরুদ্ধে আবার যদি ওই সেম বিষয় নিয়ে মামলা করে, তাহলে ওই মামলাটা চলবে না, কারণ আমারে একবার বিচার করা হয়ে গেছে। বুঝছেন? আর অব্যাহতিটা হলো চার্জ গঠনের আগে দেয়া হয়, অব্যাহতিটা দেয়া হয় প্রাথমিক শুনানির ভিত্তিতে, প্রাথমিক কাগজপত্র পর্যালোচনা করে চার্জ গঠন, মানে কোনো সাক্ষ্য গ্রহণ টহন কিছু হয় না, প্রাথমিক ভাবে যদি মনে হয় যে সে কোনো দোষ টোষ কিছু করে নাই, এটারে বলে কি? অব্যাহতি বা ডিসচার্জ। আর এই অব্যাহতির ক্ষেত্রে আদালত ইচ্ছা করলে, মানে ওই ব্যক্তি ইচ্ছা করলে তার বিরুদ্ধে আবার একই বিষয় নিয়ে মামলা করা যায়। বুঝতে পারছেন? মানে অব্যাহতি মানে হলো সাময়িক মুক্তি, ইচ্ছা করলে তার বিরুদ্ধে আবার মামলা করা যায়। আর অব্যাহতি বা তাৎক্ষণিকভাবে সহজ, মানে একটা মামলার খুব দ্রুত, আপনি যদি যোগসূত্র না থাকে তাহলে অব্যাহতি পেতে পারেন, কিন্তু খালাস পেতে হলে একটা মামলার কোন পর্যায়ে যেতে হবে? শেষ পর্যায়ে যেতে হবে। বুঝতে পারছেন? তাহলে পিপি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করলে আসামি কি হবে? অব্যাহতি। আর চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে কি হবে? খালাস। 494। তাহলে আখিনুর, 494 ধারাটা বলেন তো আপনার ভাষায়। হুম। মামলা ডিসচার্জ না, প্রত্যাহার। প্রত্যাহারের ইংরেজি হলো উইথড্র। কি বলেন? উইথড্র। টিপি যদি প্রত্যাহার করে কখন? তাহলে কি হবে আসামি? অব্যাহতি পাবে। হ্যাঁ, এটা আছে কোথায়, কত ধারায়? তাহলে এইগুলো তো আপনার মুখস্থ করার দরকার নাই, আপনি এগুলা ঘটনা আকারে মনে রাখেন। কোর্টে তো আপনার রেগুলার যান, এগুলা যে কোনো ঘটনার সাথে মিলেবেন যে এটা আমার ফৌজদারির কত ধারায় মেলে। বুঝছেন? আচ্ছা, আমরা জেনে রাখা ভালোতে আসি, দেখেন। আচ্ছা, জেনে রাখা ভালোর আগে আর একটা ধারা লেখেন, তারপর জেনে রাখা ভালোতে আসি। 495 লেখেন, ধারা 495। ধারা 495। অপরাধ তদন্তকারী, অপরাধ তদন্তকারী অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে সরকার পক্ষে মামলা পরিচালনা করতে দেওয়া হবে না। অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে সরকার পক্ষে মামলা পরিচালনা করতে দেওয়া হবে না। লেখেন, তারপর আমি ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি। বিমল সাহেব, লেখা আছে না? অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে সরকার পক্ষে মামলা পরিচালনা করতে দেওয়া হবে না। এটা একটু ব্যাখ্যা দেই, শুনেন। আপনারা উত্তর দেন আগে, আমি যে প্রশ্ন করি। আমরা একটু আগে বললাম পিপিরে নিয়োগ দেয় কে? সরকার। কত দ্বারাই? 492। সরকার নিয়োগ দিলে কে দিবে? জেলা ম্যাজিস্ট্রেট। কোন পদমর্যাদার নিচে নন? পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিচে নন। তার মানে জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করে কোন পুলিশ কর্মকর্তারও পিপি হিসেবে নিয়োগ করতে পারে কিনা বলেন? পারে। কি পারে? এখন ধরেন গোপালগঞ্জ থানার একজন তদন্তকারী কর্মকর্তা, পুলিশ অফিসার, ধরেন সাব ইন্সপেক্টর, তিনি একটা মামলার তদন্ত করলেন। তদন্ত তো করতেই পারে, যে তদন্ত করে তার বলে ইনভেস্টিগেটিং অফিসার বা তদন্তকারী কর্মকর্তা। কিছুদিন পরে উনি থানা থেকে বদলি হয়ে জিআরও অফিসে গেছে, মানে কোর্টে বদলি হয়ে গেল। এখন ধরেন গোপালগঞ্জের যিনি পিপির দায়িত্ব পালন করেন তিনি নাই, তাইলে ওই পুলিশ অফিসাররে পিপির দায়িত্ব দিতে পারবে কিনা বলেন? পারবে, অবশ্যই দিতে পারবে। তবে তিনি যে মামলা তদন্ত করেছেন সেই মামলাটা তিনি রাষ্ট্রপক্ষে পরিচালনা করবেন।
বুঝছেন? এটাই কত ধারায় বলছে? 495 ধারায়। এখন এটা হচ্ছে ন্যাচারাল জাস্টিসের একটা নীতি, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, মানে ন্যাচারাল জাস্টিসের একটা নীতি যে কোনো ব্যক্তি, এখানে আছে যে কোনো ব্যক্তি নিজের মামলায় নিজেই বিচারক হতে পারবে না। বা এটা অনেকটা এরকম যে এই জায়গায় তো আমি মামলাটা তদন্ত করছি, এবার আমি যদি রাষ্ট্রপক্ষেই মামলা পরিচালনা করি, তাহলে আমার একটা মানে পক্ষপাত করার একটা কি সম্ভাবনা থেকে যায়। বুঝতে পারছেন? এছাড়া আমরা সামনে গিয়ে পড়বো, বাট আপনাদের একটা ধারণা দিই, আমাদের ফৌজদারি কার্যবিধির 556 ধারায় বলেছে যে যদি কোনো মামলায় জজ বা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকে, তাহলে তিনি সেই মামলা পরিচালনা করবেন। আমরা বাংলা সিনেমায় দেখি না, সত্যের মৃত্যু নেই, আলমগীর হলো বিচারক, শাবানা হলো সাক্ষী, আর সালমান শাহ হলো আসামি। কখনো কখনো ওয়াইফও আপনার হয়, মানে অ্যাডভোকেট হয়। তো এই ধরনের মামলা সিনেমাতেই সম্ভব, বাস্তব পক্ষে যদি কোনো জজ বা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকে, তিনি কিন্তু এই মামলা পরিচালনা করবেন না। ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলেছে? 556 ধারায়। বুঝতে পারছেন? আর যে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করছে, তিনি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন না। এটা কত ধারা? 495। 495। এখন আমরা একটু জেনে রাখা ভালোতে চলে আসি। আপনাদের জন্য তো সহজ হওয়ার কথা, কারণ এলএলবি তে তো সব একেবারে খুঁটিনাটি সব পড়ে আসছেন। দেখেন, ফৌজদারি কার্যবিধির 492 ধারার অধীন সরকার বা ক্ষেত্রমতে জেলা ম্যাজিস্ট্রেট পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়ে থাকে, নাকি একমত কিনা? ফৌজদারি কার্যবিধির এছাড়া আন্ডারলাইন 265 ক ধারা অনুযায়ী দায়ের আদালত কোর্টে প্রত্যেক মামলা পাবলিক প্রসিকিউটর দ্বারা পরিচালিত হতে পারে। এটা বিবিআই, যদিও আমরা সামনে পড়বো। তাহলে দায়ের আদালত কোর্টে প্রত্যেক মামলা কে কর্তৃক পরিচালিত হবে? পাবলিক প্রসিকিউটর। এটা কিন্তু আমরা 492-93 পাই নাই, এটা পাইলাম কততে? 265 ক। 265 ক। আর এই কর মধ্যে কিন্তু ব্র্যাকেট থাকবে না। বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা একটু আপনাদের মনে করাই দিই। দেখেন, যে পিপি নিয়োগ দেওয়া হয় 492 ধারায়, সরকার অথবা জেলা ম্যাজিস্ট্রেট কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া পিপি দায়িত্ব পালন করতে পারবে 493। পিপি মামলা প্রত্যাহারের ফলাফল বলছে 494। চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে আসামি পাবে কি? অব্যাহতি। চার্জ গঠনের পরে করলে আসামি পাবে খালাস। আর তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলে তিনি আর পিপি হিসেবে দায়িত্ব পালন করবেন না। এটা আছে কত? 495। আর দায়ের আদালত কোর্টে প্রতিটি মামলা পিপি কর্তৃক পরিচালিত হবে, এটা বলছে 265 ক। আমরা বিগত বছর প্রশ্নে চলে আসি। দেখেন, অভিযোগ গঠনের পর পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতিতে কোন মামলা প্রত্যাহার করলে, অভিযোগ গঠনের পর, এটা বললেন, পাইছেন? বিমল সাহেবের বইতে নাই। অভিযোগ গঠনের পর, এমনি জানেন অভিযোগ গঠনের পরে যদি মামলা প্রত্যাহার করে, তাহলে আসামির কি দিবে? খালাস, নাকি? আর অভিযোগ গঠনের আগে? বুঝছেন? না থাকলে সমস্যা নাই, আপনি তো জানেন মূল বিষয় এটা। তারপরে দেখেন, কে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারে, এটা আপনার জানেন। কে করতে পারে? সরকার। যদি সরকার না থাকতো তাহলে কি হতো? জেলা ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ। এখানে যে মোটামুটি প্রশ্ন আছে এগুলো পড়ে ফেলবেন। বিশেষ করে 5 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি, যে যে ক্ষেত্রে কোনো পাবলিক প্রসিকিউটর নেই বা কোনো পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারে কে? বলে জেলা ম্যাজিস্ট্রেট। 6 নম্বর দেখেন, যে অভিযোগ গঠনের আগে পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে আগে আদালত আসামিরে কি দিবে? অব্যাহতি। 7 নম্বর দেখেন, অভিযোগ গঠনের পরে পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে, অভিযোগ গঠনের পরে, তাহলে কি হবে? খালাস। খালাসের ইংরেজি কি? অ্যাকুইটাল। এই এই লাইটটা জ্বালাই দেন। আপনি দেখেন না? না আমি এটা জ্বালান। বাইরেরটা চলে গেছে, বাইরেরটা বন্ধ করে দেন। আরে হ্যাঁ, ঠিক আছে, থাক। দেখেন, তো তাহলে পিপি নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা? পিপি, নির্মল? আরে আপনারা এই সহকারী, আপনারা পিপি সাহেবের সহকারী।
আপনাদের জন্য আলাদা কিছু ফৌজদারি কার্যবিধি তো বলেন নাই। আপনারা উকিল সাহেবের সহকারী, আপনাদের জন্য আলাদা বলছে সাক্ষ্য আইনের 127 ধারায়, মনে আছে কিনা? সাক্ষ্য আইনের 127 ধারায় বলছে যে প্রথমত উকিল সাহেবের সাথে মক্কেল যা যা বললো উকিল সাহেব এটা প্রকাশ করবে না, এটা হলো সাক্ষ্য আইনের 126। 126। আর উকিল সাহেবের সাথে তো শুধু উকিল সাহেব না, ওনার সহকারী থাকে, কম্পিউটার অপারেটর থাকে বা অন্যান্য লোকজন থাকে। তা তারাও তো শুনে ফেললো। একজন ডিপজল আইসা আমাকে আখিনুরের কাছে এসে বললো, আখিনুর অ্যাডভোকেট, যে এই ডিপজল এসে বলতেছে যে আমি তো সানডে মানডে ক্লোজ করে দিয়ে আসছি, আমারে বাঁচাও। এখন আখিনুর ধরেন উকিল, আখিনুর তো জানলো। এখন আখিনুরের চেম্বারে ওনার সহকারী কম্পিউটার অপারেটর তারাও জানলো। তাহলে আখিনুর এই কথা পরবর্তীতে প্রকাশ করতে পারবে না, এটা হলো সাক্ষ্য আইনের 126। আর আখিনুরের চেম্বারে যারা যারা ছিল তারাও প্রকাশ করতে পারবে না, এটা হলো সাক্ষ্য আইনের 127। যাক, এটা সামনে আমরা পড়বো, সমস্যা নাই, আপাতত যা পড়তেছি এখানে থাকেন। আসেন আমরা চলে আসি বিনা পরোয়ানায় গ্রেফতার, বিবিআই, অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, ধারা 54 থেকে 67। তো যে সকল ক্ষেত্রে কোনো, বল দেবেন, পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এবং পরোয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে, সেই সকল ক্ষেত্র সমূহ 54 ধারায় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া পুলিশ যে বিনা পরোয়ানায় কারে গ্রেফতার করতে পারে, এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 54 ধারায়। কত ধারায়? 54 ধারায়। যে সকল ক্ষেত্রে থানার, বল দিবেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুরাতন বইতে নাই, না থাকলে সমস্যা নাই, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভব করে অভ্যাগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার করতে পারে বা গ্রেফতারের ব্যবস্থা করতে পারে, সেই সকল ক্ষেত্রসমূহ কত ধারায়? 55 ধারায় বলছে। এবং আমল অযোগ্য অপরাধে অভিযুক্ত এবং নাম ও বাসস্থানের ঠিকানা জানাইতে অস্বীকার করলে কোনো ব্যক্তিকে, বল দিবেন, পুলিশ কর্মকর্তা 57 ধারায় গ্রেফতার করতে পারে। আমাদের নামাজের বিরতি, 10 মিনিট বিরতি, তারপরে আবার শুরু করতেছি, এখান থেকে শুরু হবে। আমরা বেশ কিছুক্ষণ সময় পড়বো, আর নামাজ শেষেও মিনিমাম 1 ঘন্টা পড়বো ইনশাল্লাহ। দেখেন, প্রথমে আমরা চলে আসি ভাই ধারা 54। যখন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, when police may arrest without warrant। এই পুলিশ, যখন পুলিশ লেখা আছে না, অনেক পুরাতন বইতে শুধু এই লাইনটাই আছে 54 ধারা, এখানে লেখেন পুলিশ কর্মকর্তা, পুলিশের নিচে একটু লিখে রাখেন পুলিশ কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা। এটার অর্থ হলো যে পুলিশ কর্মকর্তা পুলিশে অবাধ ক্ষমতা দিছে কিছু ক্ষেত্রে, পুলিশ যে কোনো ব্যক্তিরে পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারে। তো সেই ক্ষেত্রগুলা কি কি আমরা একটু দেখি, দেখেন। ফৌজদারি কার্যবিধির 54 ধারা অনুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং পরোয়ানা ব্যতীত গোলদেন 9 প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। কয় প্রকারের? 9 প্রকারের। 54 ধারায় পুলিশ নিম্নলিখিত 9টি ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে। এবারও এখান থেকে প্রশ্ন এসেছে যে 54 ধারায় কয় শ্রেণীর ব্যক্তিকে বিনা প্রণয় গ্রেফতার করতে পারে, কয় শ্রেণী? 9 শ্রেণী। তো এগুলা যে একেবারে পারে না, তারও এই 9 প্রকার সে জানে। তো দেখেন, যে কোনো ব্যক্তিকে, আহ 1 নম্বরে যেটা বলছে, যে কোনো ব্যক্তিকে যে আমলযোগ্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট, মানে পুলিশ যদি মনে করে যে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সাথে সংশ্লিষ্ট, মানে সে আমলযোগ্য অপরাধ করতে পারে, তাহলে পুলিশ ওই ব্যক্তির বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। বা যার বিরুদ্ধে কোনো যুক্তিযুক্ত অভিযোগ দায়ের করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে, যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়, এবং 3 নম্বরে দেখেন, উক্ত অপরাধের সাথে তার সংশ্লিষ্ট থাকা যুক্তিযুক্ত সন্দেহ থাকলে। তাহলে যদি আমলযোগ্য অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকে, যদি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, অথবা ওই অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকা যুক্তিযুক্ত কি থাকে, সন্দেহ থাকে, তাহলে পুলিশ যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। দেখেন 2 নম্বর, দেখেন, আইনসঙ্গত কারণ ব্যতীত যার নিকট গোল্ডেন ঘর ভাঙার সরঞ্জাম থাকলে, ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং। শুনেন ভাই, আহ এটা তো আমরা জানি যে ঘর ভাঙা কার কাজ? চোর, ডাকাত, ঘর ভাঙার সন্ত্রাসী। কাজ হলো নর্মালি যে ঘর ভাঙার যে কাজ, কাঠমিস্ত্রি, বুঝতে পারছেন? কাঠমিস্ত্রি। তো আপনার কাছে
ঘর ভাঙার সরঞ্জাম আছে, পুলিশ যদি আপনারা জিজ্ঞাসা করে যে এই ঘর ভাঙার সরঞ্জাম আপনার কাছে কেন, আপনি যৌক্তিক কোনো ব্যাখ্যা পুলিশে দিতে পারেন নাই, যে আপনি কাঠমিস্ত্রির কাজ করেন নাকি আপনি ওই দোকানের মালিক, নাকি এগুলো আপনি কাউরে দিবেন, এইরকম কোনো যৌক্তিক ব্যাখ্যা আপনি দিতে পারেন নাই, তাহলে পুলিশ মনে করতে পারে যে আপনি এই ঘর ভাঙার সরঞ্জাম দিয়ে যে কোনো একটা অপরাধ করতে যাচ্ছেন, তাইলে আপনাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। বুঝতেন? আচ্ছা, তারপরে দেখেন 3 নাম্বার, এই কার্যবিধির অধীন বা সরকারের আদেশ দ্বারা যাকে গোল্ডেন অপরাধী ঘোষণা করা হয়েছে, হ্যাজ বিন প্রোক্লেইমড অ্যাজ এন অফেন্ডার, অপরাধী ঘোষণা করা হয়েছে। অপরাধী ঘোষণা করে, আপনারা মনে আছে কিনা হয়তো অনেকেরই আছে, এরশাদ শিকদার নাম শুনছেন? জি শুনছি। এরশাদ শিকদার একজন কুখ্যাত সন্ত্রাসী ছিলেন, আমাদের যে খুলনা, এই তো কাছাকাছি, ওনার বাড়ি ওই যে সোনাডাঙ্গা, দেখবেন যে এখন ভাগ ভাগ করছে ছেলে মেয়েরা, স্বর্ণকমল নাম ছিল। তো উনি একজন কুখ্যাত অপরাধী ছিল, ধরেন উনারে সরকার অপরাধী হিসেবে ঘোষণা করছে, তো যদি কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে ঘোষণা করে তাহলে তাকে যেখানেই পাওয়া যাক না কেন, যে কোনো জায়গার পুলিশ বিনা পরোয়ানায় তারা গ্রেফতার করতে পারে। তারপরে দেখেন 4 নাম্বার, যার নিকট, আন্ডারলাইন করেন, চুরির মাল আছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ হলে এবং যে উক্ত অপরাধ করেছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ করা হলে। চুরির মাল, একজন লোক ধরেন সে একটা খুবই দামি একটা বাইক চালাচ্ছে বা তার কাছে আইফোন আছে, এখন পুলিশ জিজ্ঞাসা করছে মোটরসাইকেলের কাগজপত্র দেখাও, বা তুমি যে আইফোন কেমনে পেলা, তোমার ইনকাম সোর্স কি, বা এই আইফোন কি, সে যৌক্তিক কোনো উত্তর দিতে পারে না। তার মানে হয় এটা সে চুরি করেছে, নাহলে চোরাই মাল বলে কি গ্রহণ করছে, মানে এর ভিতরে কোনো ঘাপলা আছে, তাহলে সেই ক্ষেত্রেও পুলিশ তারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাহলে আমরা, আপনার যদি ঠান্ডা লাগে একটু সরে বসেন, খালি খালি না কাইসিয়া সরে বসেন, তাহলে আমার যেটা মনে করতে হবে যে আমলযোগ্য অপরাধের সংশ্লিষ্টতা থাকলে, তারপরে ঘর ভাঙার কি থাকলে, সরঞ্জাম থাকলে, তারপরে চুরির মাল আছে বলে কি সন্দেহ হলে, আর যারে অপরাধী হিসেবে কি করা হয়েছে ঘোষণা করা হয়েছে। 4টা, আমার সিরিয়ালি মনে রাখার কোনোই প্রয়োজন নাই, আমি মনে করব যে এইগুলো আমার টোটাল 9টা মিলাইতে পারলে হলো আর কি। 5 নাম্বার দেখেন, যার নিকট চুরির মাল আছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ হলে এবং যে উক্ত অপরাধ করেছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ করা হলে, এটা তো আমরা পড়ছি। 5 নাম্বারটা, পুলিশ অফিসারকে, আন্ডারলাইন করবেন, তার কার্য সম্পাদনকারী বাধা দানকারী ব্যক্তি, বাধা দানকারী ব্যক্তি, পুলিশ কাউরে গ্রেফতার করতে গেছে বা পুলিশ তার দায়িত্ব পালন করতে গেছে, এখন পুলিশে কেউ কি দিছে, বাধা দিছে, তাহলে তারও অথবা দেখেন যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করে বা পলায়নের চেষ্টা করে, তাহলে আপনার আইনসঙ্গত হেফাজত হতে পলায়নকারী অথবা পুলিশের কাজে যে বাধা দিছে, তাহলেও পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। পুলিশ ধরেন একটা গ্রামে আসামিরে গ্রেফতার করতে গেছে, এখন নির্মলের গ্রামের নাম কি, নির্মল সিঙ্গারপুর, নির্মল মাতব্বর কোর্টে যাই, নির্মল পুলিশে বাধা দিছে যে না এই জায়গা ঢুকা যাবে না, তাহলে নির্মলেরও 54-এ অ্যারেস্ট করতে পারে, কারণ পুলিশের কাজে নির্মল কি দিছে, বাধা দিছে। দেখেন 6 নাম্বার, বাংলাদেশের গোল্ডেন সশস্ত্র বাহিনী, সশস্ত্র বাহিনী কাকে বলে জানেন? জি স্যার। আর্মি, নেভি, এয়ার ফোর্স, মানে বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, এই 3 বাহিনীর দিয়ে 1972 সালে সশস্ত্র বাহিনী গঠন করা হয়। এই 3 বাহিনীকে বলা হয় সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী হতে গোল্ডেন পলায়নকারী, ইংরেজিটা দেখেন ডেজার্টার, ডেজার্টার বলে কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা হলে, অর্থাৎ এটার অর্থ কি, যদি কোনো ব্যক্তি ওই আর্মি, নেভি, এয়ারফোর্স থেকে পলায়ন করে আসে, অনেকেই ওই জায়গায় যারা চাকরি করে তারা কি করে আসে, পলায়ন করে আসে, তাহলে তারও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তারপর দেখেন, বাংলাদেশের বাইরে বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ করলে, দিনেশ নাই, দিনেশ থাকলে একটা প্রশ্ন করতো যে স্যার বাংলাদেশের বাইরে আমলযোগ্য অপরাধ করছে, তাই বাংলাদেশে গ্রেফতার করবে কেমনে, দিনেশ যে প্রশ্ন করতো। তো বাংলাদেশের বাইরে কিছুদিন আগে আপনাদের গত বছরের আনোয়ারুল হক আনার এমপি সাহেবের হত্যা করছিল বাংলাদেশি এক কসাই, জিহাদ নাম, বুঝতে পারছেন? সে কলকাতা, এখন কলকাতা ঘটাক, বাট ওই জিহাদকে যদি বাংলাদেশে পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া গেলে বাংলাদেশি পুলিশ তারে গ্রেফতার করতে পারে, কারণ সে বাংলাদেশের বাইরে একটা কি অপরাধ করছে, আমলযোগ্য অপরাধ করেছে। জি।
তারপরটা দেখেন 8 নাম্বার, মুক্তিপ্রাপ্ত আসামি আন্ডারলাইন করেন 565 ধারা ভঙ্গ করলেন। 565, 565 একটা কাহিনী আছে। 565 ইতিহাস হলো যে নর্মালি যখন কোনো ব্যক্তিকে মুক্তি দেয় বা খালাস দেয় আদালত কিছু বলে না, মুক্তি তো মুক্তি, খালাস তো খালাসই, তুমি যেভাবে খুশি সেভাবে থাকো। কিন্তু কিছু কিছু অপরাধের ক্ষেত্রে আদালত যখন কোনো আসামিকে মুক্তি দেয়, মুক্তি দেওয়ার সময় বলে দিতে পারে যে তুমি আহ, এখন তো গোপালগঞ্জ আছো, গোপালগঞ্জ থেকে যদি তুমি অন্য কোথাও যাও তাহলে অবশ্যই কোথায় যাচ্ছ এটা আদালতকে অবগত করবা। মানে সর্বশেষ তুমি কোথায় আসো এই বিষয়ে আদালতকে কি দিতে হবে, আপডেট করতে হবে। তুমি গোপালগঞ্জ আসো, ঢাকা যাও, নিষেধ নাই, কিন্তু ঢাকা গেলে অবশ্যই আদালতে কি জানাইতে হবে। ঢাকা থেকে কক্সবাজার যাও, আদালতে অবশ্যই কি জানাইতে হবে। এটা হলো 565(3)। তো 565(3)-এ আপনারা শর্ত দিছে, বাট আপনি এদিক সেদিক গেছেন কিন্তু কাউরে জানান, আদালতে জানান নাই, তাহলে সেই ক্ষেত্রেও আপনাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তারপরে দেখেন, যাকে গ্রেফতারের জন্য পুলিশ অফিসারের নিকট অনুরোধ করা হয়েছে। অনেক সময় এক থানা থেকে আর এক থানায় অনুরোধ করা হয় যে অমুক একজন কুখ্যাত অপরাধী, ওকে গ্রেফতার করা হোক, বা অমুক মামলার আসামি তাকে গ্রেফতার করা হোক, তাহলে সেই ক্ষেত্রেও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাহলে এই হলো আমাদের মূল কাহিনী। তাহলে 54-এ কয়টা অ্যারেস্ট করতে পারে ভাই, মানে কয়টা ক্ষেত্রে? 9টা ক্ষেত্রে। এবং এই 9টা ক্ষেত্র আপনি, আমরা দেখেন আমরা মুখস্থ করি না, এমনিতেই মনে রাখবো। আমলযোগ্য অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকলে, ঘর ভাঙার সরঞ্জাম থাকলে, চোরাই মাল পাওয়া গেলে, যারা অপরাধ হিসেবে ঘোষণা করছে, পুলিশের কাজে বাধাদানকারী, সশস্ত্র বাহিনী হতে কি পলায়নকারী, দেশের বাইরে আমলযোগ্য অপরাধ করলে, তারপরে 565(3) ধারা ভঙ্গ করলে, আর যারে গ্রেফতারের জন্য অনুরোধ করা হয়েছে। তো আপনি এগুলো মুখস্থ করার দরকার নাই, আপনি জাস্ট মনে মনে ভাববেন যে এগুলো কি কি যেন আছে, কি কি যেন, মুখস্থ করলে তো মুখস্থ হয়ে করলেন, বাট আপনার মাথায় যদি ঢুকে তাহলে এমনিই কিন্তু বোঝা যাবে আর কি। দেখেন, তো মুখস্থ করা আর বুঝে পড়ার সাথে খাওয়ার একটা মিল আছে। কেমনে, আমি একটু উদাহরণ দেই। ধরেন আপনাদের করোনার সময় এরকম কারো ফিল হয়েছে কিনা যে আপনি গন্ধ টন্ধ কিছু পাচ্ছেন না? আপনাদের মধ্যে কেউ আছেন? করোনা যখন আমাদের লকডাউন চললো, এই 15-10 দিন, সর্দিতে তো থাকেই, 15-10-15 দিন এমন হয়েছে, আমার 2বার হয়েছে। মানে আমি টোটালি কোনো স্বাদ গন্ধ কিছুই, বা এমনি সুস্থ আছি, আমার সর্দি টর্দি কিছু হয় নাই, কিন্তু আমি স্বাদ গন্ধ টোটালি ওটা থেকে বোঝা যাচ্ছে না কি খাচ্ছি। তাহলে মুখস্থ করাটা হলো অনেকটা এরকম যে আপনার সর্দি হয়েছে, আপনি কোনো টেস্ট পাচ্ছেন না, পেট ভরার জন্য খাচ্ছেন, এটা কি টক নাকি মিষ্টি, খাওয়ার দরকার খাইতেছেন। আর বুঝে পড়া হলো যে আপনি উপভোগ করতেছেন, যে আপনি কি মিষ্টি আম খাচ্ছেন নাকি মিষ্টি খাচ্ছেন না পোলাও খাচ্ছেন, এটা আপনি বুঝে বুঝে খাচ্ছেন। আচ্ছা, দেখেন, তো আমরা জেনে রাখা ভালোতে দেখি। দেখেন, এটা অলরেডি আমরা জানি যে 46 ধারায় বলা হয়েছে গ্রেফতারের সময় যে ব্যক্তি, আন্ডারলাইন করবেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধে অভিযুক্ত নয়, তার মৃত্যু ঘটাতে কোনো অধিকার পুলিশকে দেওয়া হয়নি। আয়সা না থাকলে সমস্যা নাই, আপনাদের এডিশনাল পেজ দিছিলাম, ওই পেজে লেখা আছে। আর পুরাতন বই এইটুকুর জন্য কারণ নতুন বই কেনার প্রয়োজন নাই। দেখেন, 2023 সালের পরীক্ষা একটা প্রশ্ন আসছে, কোন ব্যক্তিকে গ্রেফতারের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে যদি সে ড্যাশ কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হয়। অপশনে আছে 7 বছর, যে কোনো, যাবজ্জীবন, 10 বছর। কত বছর বলেন? যাবজ্জীবন। কত ধারায়? 46 ধারা। এছাড়া 54 থেকে এবারও প্রশ্ন আসছে। এই যে আহ, আপনি যদি দেখেন, এটা আপনার বইতে আছে যে 54 ধারার বিধান মতে কয়টি কারণে পুলিশ একজন ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে? কয়টা? 9টা। 9টি কারণ বা 9 শ্রেণীর ব্যক্তি। আহ 3 নাম্বারটা দেখেন, ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান বলে গ্রেফতারি পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে? গ্রেফতারি পরোয়ানা ছাড়া এই জায়গা আছে 154, শুধু 54, 160, 167। কত? শুধু 54। এই 9 প্রকারের আবার এসেছে, আবার এই বছরও আসছে যে 54-এ কত শ্রেণীর ব্যক্তিকে? 9 শ্রেণী। বুঝছেন? এখন এখানে একটা সেলফ প্র্যাকটিসে একটা প্রশ্ন আছে, আপনাদের পুরাতন বইতে হয়তোবা নেই। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-এর 54 ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? পুলিশ কর্মকর্তাকে। কাকে বলেন? পুলিশ কর্মকর্তা। জি। এখন আমাদের একটা প্রশ্ন আপনাদের পুরাতন বইতে আছে, এটাও আছে, 5 নম্বর প্রশ্নটা দেখেন।
বিনা পরোয়ানায় গ্রেফতার সম্পর্কে আপিল বিভাগ নিম্নলিখিত কোন মামলায় নির্দেশনা দিয়েছে? দেখেন আছে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, পাইছেন? আছে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ। এই ব্লাস্ট হচ্ছে একটা এনজিও, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট। ব্লাস্ট একটা এনজিও, এটা আপনার ওই জনস্বার্থে বিভিন্ন মামলা হাইকোর্ট ডিভিশনে রিট আকারে দায়ের করে থাকে। এরা এই আমাদের যে 54 ফৌজদারি কার্যবিধি 54 ধারায় পুলিশের অপরিসীম ক্ষমতা। অপরিসীম ক্ষমতা কেন? মানে ওই 9টা কারণ দেখাইয়া পুলিশ যে কোনো সময় যে কাউকে গ্রেফতার করতে পারে। 9টার যে কোনো একটা ফেলাই দিছে, দেখা গেলো যে 9টার ওর মধ্যে নাও থাকতে পারে। যখনই আপনার কোনো একটা জিনিস মনে রাখবেন, যখনই কোথাও অসীম ক্ষমতা আছে সেখানে কিন্তু ভুলের পরিমাণও অসীম, বুঝতে পারছেন? অথবা অপব্যবহারের পরিমাণও অসীম। আপনি যখন অঢেল টাকা পয়সার মালিক হবেন, তাহলে ওই টাকার অপব্যবহার করার সম্ভাবনাও তত বেরিয়ে যাবে। তো বিষয়টা হলো যে 54-এ পুলিশের ক্ষমতাও অসীম। দেখা গেলো যে পুলিশ কখনো কাউকে শুধু শুধু হয়রানি করার জন্য গ্রেফতার করতে পারে। তো তখন এই ব্লাস্ট একটা রিট করে আমাদের হাইকোর্ট ডিভিশনে। সেই রিট আবার সেই রিটে অ্যাপিলেট ডিভিশনে আপিল করা হয়। অ্যাপিলেট ডিভিশন কতগুলা নির্দেশনা দেয় 54-এ, যে পুলিশ তুমি অ্যারেস্ট করতেই পারবা, বাট তোমার কতগুলা দিক নির্দেশনা মেনে চলতে হবে। কিভাবে? যে তুমি যখন কাউকে অ্যারেস্ট করবা, ওই সময় তার শারীরিক অবস্থা কি ছিল আর অ্যারেস্ট করার পর কি ছিল এটা অবশ্যই রেকর্ড রাখতে হবে, বুঝতে পারছেন? তুমি গ্রেফতার করার সাথে সাথে যারে গ্রেফতার করলা তার নিকটস্থ আত্মীয়রে সাথে সাথে জানাইতে হবে, তাকে আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, বুঝতে পারছেন? এরকম কতগুলো দিক নির্দেশনা আপিল বিভাগ দিয়ে দেয়। এবং পুলিশ যখন তুমি গ্রেফতার করবা অবশ্যই তোমার পরিচয় অমুক ব্যক্তিকে দিতে হবে। তো এই মামলাগুলো দেওয়া হয় ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ। যেরকম আপনাকে যদি বলা হয় যে বিচার বিভাগ পৃথকীকরণ, মামলার নাম কি বলেন, মনে আছে? মাজদার হোসেন মামলা। কি মামলা? মাজদার হোসেন। আর এই 54 ধারার বিখ্যাত মামলা কি? ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ। এই ব্লাস্ট ভার্সেস বাংলাদেশের যে দিক নির্দেশনা যা আছে এগুলো আমরা যখন লিখিত পরীক্ষা পড়বো সেই সময় আসে, সেই সময় জানতে পারবো। আপাতত মনে রাখেন 54 রিলেটেড বিখ্যাত মামলা হচ্ছে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ। 6 নম্বর প্রশ্ন দেখেন, বিবিআই গ্রাম প্রধান নিয়োগ দিতে পারে কে? গ্রাম প্রধান নিয়োগ দিতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট। এখন আপনাদের অনেকের মনে হইতে পারে স্যার গ্রাম প্রধান কি, আমরা তো গ্রামে থাকি, জীবনে তো দেখি নাই। আচ্ছা, গ্রাম প্রধান আপনি জীবনে অনেক কিছু না দেখবেন না, এটাই স্বাভাবিক। কোথাও জাস্টিস অফ দ্য পিস দেখছেন? জাস্টিস অফ দ্য পিস 22 ধারায় আছে মফস্বল এলাকার জন্য নিয়োগ দেয়, জীবনেও নিয়োগ দেয় নাই। যারা বাংলাদেশ সংবিধান সম্পর্কে জানেন, বাংলাদেশ সংবিধানের 77 অনুচ্ছেদে আছে ওমবাডসম্যান, করনাইপাল। তো করনাইপাল পদটা আমাদের বাংলাদেশে কোনোদিনই সৃষ্টি করা হয়নি। তো এরকম কতগুলো বিধিবিধান আছে যেগুলা আইনে আছে বাট প্রপার প্রয়োগ এখনো ঘটে নাই। আচ্ছা, তারপরে দেখেন 7 নম্বর প্রশ্ন, যে কি বিন মোহাম্মদ সাহেবের বইতে নাই? কোনটা আপনার কোন গ্রেপ্তার সংস্করণের বই? করতে পারে কত ধারায়? ষষ্ঠ, মোর দেন এনাফ। দেখেন, পুলিশ গ্রেফতার করা আসামির দেহ তল্লাশি করতে পারে কত ধারায়? কত ধারায়? 51 ধারায়। আর মহিলার দেহ তল্লাশি করবে বা- 52 ধারায়। আমরা 55 ধারাটা চলে আসি। দেখেন, এটা আপনাদের পুরাতন বইতে নাই, না থাকলে সমস্যা নেই, আমি লিখে দেবো, যতটুকু লিখবেন ওইটুকু লিখলেই হবে। ধারা 55, ভব ঘুরে বা অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার। শুনেন, 54 ধারায় গ্রেফতার করে কয় শ্রেণীর ব্যক্তি? নয়। ওই জায়গায় গ্রেফতার করে পুলিশ কর্মকর্তা, কে বলেন? আর পুলিশ। 55 ধারায় গ্রেফতার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি, অফিসার ইন চার্জ। 55 ধারায় পুলিশ কর্মকর্তা, বাট ওই পুলিশ কর্মকর্তাকে হতে হবে কি? অফিসার ইন চার্জ। নর্মালি 54 ধারায় গ্রেফতার এসআইও করতে পারে, সাব ইন্সপেক্টর একজন পুলিশ কর্মকর্তা। কিন্তু 55 ধারায় যদি কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে হয় অবশ্যই ওই ব্যক্তিকে হতে হবে কি? ওসি। এই যে একটু পড়ি দেখেন, 55 ধারায় পুলিশ বিনা পরোয়ানায় ভবঘুরে বা অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার, অ্যারেস্ট অফ ভেগাবন্ডস। ভেগাবন্ডস মানে হলো ভবঘুরে। আর হ্যাবিচুয়াল রবার্স, হ্যাবিচুয়াল শব্দের অর্থ অভ্যাসগত, রবার শব্দের অর্থ কি? দস্যু, এটসেট্রা। 55 ধারায় গ্রেফতারের ক্ষমতা শুধুমাত্র গোল্ডেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে। আর 54 ধারায় দেওয়া হয়েছে কারে? পুলিশ কর্মকর্তা। তিনি
নিজে গ্রেফতার করতে পারে বা গ্রেফতার করানোর ব্যবস্থা করতে পারে। 55 ধারায় যেটা লিখবেন, যার বইতে নাই, লিখবেন 55 ধারায় 3 শ্রেণীর। 55 ধারায় 3 শ্রেণীর ব্যক্তিকে বিনা প্রণয় গ্রেফতার করতে পারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এই কথাটা লিখবেন। 55 ধারায় 3 শ্রেণীর ব্যক্তিকে লেখেন, লেখেন। 55 ধারায় যার নাই সে লেখেন। 55 ধারায় 3 শ্রেণীর ব্যক্তিকে, 3 শ্রেণীর ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। হ্যাঁ, 3 শ্রেণীর ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 3 শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। কি লিখছেন বিপাশ সাহেব, কি লিখছেন? দেখা আছে? ধন্যবাদ। তাহলে মিলন, আমরা যতটুকু পড়লাম 54 আর 55, 54-তে গ্রেফতার করে কে? পুলিশ কর্মকর্তা। 55 থেকে ওসি। 54-তে কয় শ্রেণী? 9 শ্রেণী। 55-তে কয় শ্রেণী? 3 শ্রেণী। দেখেন, কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ নিম্নলিখিত বলতেন 3 শ্রেণীর ব্যক্তিদের গ্রেফতার করতে পারে বা করানোর ব্যবস্থা করতে পারে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। এখন এই 3 শ্রেণী কারা এটা আমরা একটু জানবো। এটা আপনারা সংক্ষেপে 3টে 1 2 3 লিখে রাখেন। আমি সংক্ষেপে 2 3টা কিওয়ার্ড বললো, ওই 3টা লিখবেন, এত বিস্তারিত লেখার দরকার নাই। যার নাই সে লিখবেন শুধু। আচ্ছা, আমি যখন বলবো তখন লিখবেন। আপাতত এটা একটু ব্যাখ্যা করি। এইরূপ থানার এলাকার মধ্যে কোনো ব্যক্তি নিজের গোল দিবেন উপস্থিতি গোপন করার জন্য সাবধানতা গ্রহণ করেছে। গোপালগঞ্জ সদর থানার মধ্যে কোনো ব্যক্তি যদি নিজের উপস্থিতি গোপন করতেছে, যার ফলে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করা যেতে পারে যে কোনো আমলযোগ্য অপরাধ করতে সে এইরূপ সাবধানতা গ্রহণ করেছে। নির্মলের খুঁজে পাওয়া যাচ্ছে না। নির্মল কো? নির্মল কো? নির্মলের বাড়িও পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। নির্মল উপস্থিতি গোপন করছে এবং নির্মলের দ্বারা কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হতে পারে। তাহলে অফিসার ইনচার্জ নির্মলকে গ্রেফতার করবে কত ধারায়? 55 ধারায়। একটু স্টার দিয়ে লেখেন, যে উপস্থিতি গোপন করছে। 3 শ্রেণীর প্রথম শ্রেণী কি? যে উপস্থিতি গোপন করছে। পীযূষ লিখছেন? 2 নম্বরে চলে আসি। এইরূপ থানার এলাকার মধ্যে আন্ডারলাইন করবেন, কোনো প্রকাশ্য জীবিকা নাই এমন কোন ব্যক্তিকে বা নিজের সম্পর্কে সন্তোষজনক কারণ বিবরণ দিতে পারে না এমন ব্যক্তিকে। তো আপনার স্টার দিয়ে লেখেন, যার প্রকাশ্য জীবিকা নাই। যার প্রকাশ্য জীবিকা নাই। বুঝাবো, আগে লেখেন, বোঝানোর জন্যই তো বসে আছি। যার প্রকাশ্য জীবিকা নাই। প্রকাশ্য জীবিকা মানে হলো অনেক স্টাইল দিয়ে চলেন, আইফোন, মোবাইল, মোটরসাইকেল সব কিছু আছে, কিন্তু তার কোনো ইনকাম সোর্স নাই। কি করো তুমি? কোনো সদুত্তর নাই। তাহলে তারেও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কত ধারায়? 55 ধারায়। তাহলে একটা পেলেন হলো যে উপস্থিতি গোপন করছে, 2 নাম্বার পেলাম হলো যার কোনো কি নাই, প্রকাশ্য জীবিকা নাই। তারপরেরটা লিখেন, তারপর আমি ব্যাখ্যা দিই। লেখেন অভ্যাসগত ডাকাত, চোর ইত্যাদি। অভ্যাসগত চোর ডাকাত ইত্যাদি 3 নাম্বার দিয়ে লেখেন, অভ্যাসগত চোর ডাকাত ইত্যাদি। অভ্যাসগত চোর ডাকাত ইত্যাদি। আহ, এটা যদি আমরা একটু পড়ি, অভ্যাসগত ডাকাত, গৃহভঙ্গকারী অথবা চোর বলে পরিচিত বা অথবা চোরাই বলে জেনে অভ্যাসগতভাবে চোরাই মাল গ্রহণ করার দুর্নাম আছে এমন কোন ব্যক্তিকে অথবা অভ্যাসগতভাবে বলপূর্বক আদায় করে বলে পরিচিত বা অভ্যাসগতভাবে বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে অন্যকে আঘাতের ভয়ভীতি প্রদর্শন করে, যা করার চেষ্টা করে এমন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। এখন আপনারা, আমরা কি ওয়ার্ড মনে রাখবো? একটা হলো যে উপস্থিতি গোপন করছে, যার প্রকাশ্য জীবিকা নাই, আর যে হলো অভ্যাসগত অপরাধী। এই তিনটা, এই 3 শ্রেণী হলো কত ধারায়? 55 ধারায়। বুঝেন কিনা? যে উপস্থিতি গোপন করছে, যার প্রকাশ্য জীবিকা নাই, আর হলো কি অভ্যাসগত অপরাধী, চোর ডাকাত। এই 3 শ্রেণীর ব্যক্তিকে 55 ধারায় বিনা পরোয়ানায় কে গ্রেফতার করতে পারে? অফিসার ইনচার্জ বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখন আমি প্রায় একটা প্রশ্ন গতদিন অনলাইনে একজন করছে,
আপনাদেরও হয়তো অনেকের মনে আছে, কিন্তু লজ্জায় করতেছেন না, যে এই ভারপ্রাপ্ত কর্মকর্তাটা কে, আর এই কতদিন ভারপ্রাপ্ত থাকবে। ভারপ্রাপ্ত হলো কর্মকর্তা হলো প্রতিটা থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকে, যে ওই থানার ধরে লেখেন প্রধান, সে হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা, যাকে বলে অফিসার ইন চার্জ। ওই জায়গায় যেই আসবে সে আজীবন ভারপ্রাপ্তই থাকবে। বুঝছেন? অফিসার ইন চার্জ মানে কি? ভারপ্রাপ্ত কর্মকর্তা। আচ্ছা, তো এ হলো কথা। ওই অনেকে জিজ্ঞেস করে, আহ, যখন বলবে যে তুমি কি করো বা আপনি কি করেন, বলবেন যে আমি উকিল, প্র্যাকটিস করতেছি গোপালগঞ্জ কোর্টে। তো দেখা গেল 2 বছর পর আবার দেখা হয়েছে, যে কি করো? গোপালগঞ্জ কোর্টে প্র্যাকটিস করতেছি। বলে যে এখনো প্র্যাকটিস করতেছো, তাহলে আসল কাজ কবে থেকে শুরু করবা? বুঝতে পারছেন? তা উকিলরা তো, ডাক্তাররা তো আজীবন প্র্যাকটিসই করবে, এটা আর আসল কোনো কাজ নাই, ওটাই আসল কাজ। বুঝছেন? আচ্ছা, দেখেন, আর একটা মজার প্রশ্ন যেটা সব জায়গায় জিজ্ঞেস, মানে আমি সম্মুখীন হয়েছি, সেটা হলো জিজ্ঞেস করে যে কি করেন অ্যাডভোকেট, কি সরকারি উকিল না বেসরকারি উকিল? ঠিক আছে, তো ওনারা আসলে সরকারি উকিল, ম্যাক্সিমাম লোক সরকারি উকিল বলতে যেটা বোঝায় যে সরকারি যেরকম চাকরি করে বেতন ভাতা পায়, সরকারি উকিল মনে হয় তাই। বাট ওনাদের ধারণা নাই যে উকিল তো সব বেসরকারি হয়, উকিল তো আপনার বেতনভুক্ত কোনো কেউ না। যাই হোক, দেখেন, তো এ হলো কথা। তো আমরা সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্ন যদি পড়ি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কত ধারায় ভবঘুরে বা অভ্যাসগত দস্যু প্রভৃতিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতার করতে পারে? কত ধারায়? 55 পঞ্চম। ধারায়। বুঝছেন? যে প্রশ্নটা ভিভিআই 2 নম্বর প্রশ্ন, আপনাদের বইতে হয়তো বা নেই, সমস্যা নাই, বাট জানেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 55 ধারায় ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার করতে পারে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 54 থেকে পুলিশ কর্মকর্তা, আর 55 থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 54-তে কয় শ্রেণী? 9 শ্রেণী। 55-তে 3 শ্রেণী। আমরা 57-তে চলে এসে দেখেন, 57 ধারা 57, নাম ও বাসস্থান জানাতে অস্বীকৃতি, রিফিউজাল টু গিভ নেম অ্যান্ড রেসিডেন্স। গোল দিবেন, আমল অযোগ্য অপরাধ করেছে, আমল অযোগ্য অপরাধ করেছে বা এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে 57 ধারায় পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। কি নাই আপনাদের মধ্যে? আছে তো? আছে, আছে, খুঁজে পাচ্ছেন না আপনি? জেনে রাখা বলতে আছে, আছে, যতটুকু আছে ওইটুকুই এনাফ, মোর দেন এনাফ। দেখেন, আচ্ছা, একটা জিনিস শুনেন, বিষয়টা হলো যে আমলযোগ্য অপরাধ করলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, কিন্তু আমল অযোগ্য অপরাধ যদি করে তাহলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না। তাহলে পুলিশ গ্রেফতার করতে চাইলে অনুমতি লাগবে কার? ম্যাজিস্ট্রেটের। ধরেন পুলিশের সামনে একজন আর একজনের নামে একটা বাজে কথা বলছে, একটা গালি দিছে, মানহানি হয়েছে। এখন মানহানি একটা আমলযোগ্য অপরাধ, এখন এই গালির জন্য পুলিশ কিন্তু তারে গ্রেফতার করতে পারবে না। বুঝেন কিনা? কারণ এই গালি দেওয়া একটা আমলযোগ্য অপরাধ, এটা পুলিশ গ্রেফতার করতে হলে অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি দরকার। এখন 57 ধারায় বলছে যে পুলিশের সামনে আমলযোগ্য অপরাধ করেছে, এখন পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞেস করছে, যে "এই তোমার নাম কি? তুমি এটা বললা কেন?" নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে নাম ঠিকানা বলে নাই, অথবা বললেও ভুল বলছে, তাহলে পুলিশ তারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাহলে শুধু আমল অযোগ্য অপরাধ করলেই গ্রেফতার করে বিষয়টা কিন্তু তা না, তানভীর সাহেব। আমল অযোগ্য অপরাধ করছে, করার পরে পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞেস করছে, হয় সে নাম ঠিকানা দেয় নাই, আর নাহলে নাম ঠিকানা কি বলছে? ভুল বলছে, তাইলে পুলিশ তারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। আমাদের কত ধারায়? 57 ধারায়। এই যে পড়ি, দেখেন, 57 ধারায় গোল দিবেন, পুলিশ কর্মকর্তা কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। তাহলে 57 পুলিশ কর্মকর্তা, 54 পুলিশ কর্মকর্তা, মাঝখানে 55 কে? অফিসার ইনচার্জ, ভারপ্রাপ্ত কর্মকর্তা। কোনো আমল অযোগ্য অপরাধ করে বা করার জন্য অভিযুক্ত হয়, এই যে দেখেন, কোনো আমল অযোগ্য অপরাধ করে বা করার জন্য কি হয়? অভিযুক্ত হয়,
এবং পুলিশ অফিসারের দাবিক্রমে নিজের নাম ও বাসস্থান জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করে। পুলিশ যখন তারে দাবি করে যে তোমার নাম কি, বাসস্থান কি, তখন এটা জানাইতে সে কি করে? অস্বীকার করে। অথবা এইরূপ নাম ও বাসস্থানের কথা প্রকাশ করে যা উক্ত অফিসার যুক্তিসঙ্গতভাবে আন্ডারলাইন করে মিথ্যা বলে মনে করে। বুঝছেন? নিচে একটু স্টার দিয়ে লেখেন 24 ঘন্টার মধ্যে। তার 24 ঘন্টার মনে মানে যার নাম ঠিকানা জিজ্ঞেস করছে, সে নাম ঠিকানাটা দিতে ব্যর্থ হয়েছে কত ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে। বিমল সাহেব, তাহলে যদি বলে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, কত দাঁড়ায়? 57। আমল অযোগ্য অপরাধ করছে, তার নাম ঠিকানা সে বলে নাই, অথবা বললেও কি বলছে? মিথ্যা বলছে। আর কত ঘন্টার মধ্যে বলতে ব্যর্থ হয়েছে? 24 ঘন্টা। তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, কত দাঁড়ায়? তাহলে আমরা এতটুকু বুঝতে পারি কিনা দেখেন, 54 ধারায় গ্রেফতার করে পুলিশ কর্মকর্তা, 57 ধারায় গ্রেফতার করে পুলিশ কর্মকর্তা, 55তে করতেছে কি? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ, নাকি? ধন্যবাদ। এখন আমরা চলে এসে 59 ধারা দেখেন, আন্ডারলাইন করেন, বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতার এবং এইরূপ গ্রেফতারের পরবর্তী কার্যপদ্ধতি। শুনেন, আমরা, ও আচ্ছা, এখানে আরেকটা ধারা আগে লেখেন, তারপরে 59 পড়বো। এখানে স্টার দিয়ে লেখেন যে 100, ওই যে 57-র পরে লেখেন স্টার দিয়ে যে 151 ধারা অনুসারে, 151 ধারা অনুসারে, 151 ধারা অনুসারে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে, আবার বলি 151 ধারা অনুসারে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। আকিনুল, লেখা আছে? ভাই, আপনি যদি এই প্রিলির পড়া ভালোভাবে পড়েন, তাহলে লিখিত আপনার 70% পড়া হয়ে যায়। লিখিততে এই জিনিসই খালি একটু সাজাই গুছাই উপস্থাপন করা লাগে। লিখিততে প্রশ্ন আসে যে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কোন কোন ক্ষেত্রে, তাহলে উত্তর হলো 54, 55, 57 আর কত, 151। বুঝছেন? 151-র কাহিনী শুনেন। 151 হলো আমাদের এই যে কাঠি আর মাঝিগাতি মারামারি লাগে নাকি? কাঠি আর মাঝিগাতি দুই পক্ষ হেলমেট আর অস্ত্র শস্ত্র দিয়ে মারামারি করবে, এমন অবস্থা তৈরি হয়েছে। এখন পুলিশ ওই মুহূর্তে গিয়ে, পুলিশ যদি দেখে যে কাউরে যদি গ্রেফতার না করি তাহলে আমলযোগ্য অপরাধ মানে খুনাখুনি মারামারি ঘটে যাবে, তাহলে এই আমলযোগ্য অপরাধ যাতে সংগঠিত না হয়, সেক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে 151 ধারায়। বুঝছেন? হ্যাঁ। তো 54 ধারায় গ্রেফতার করতেছে পুলিশ কর্মকর্তা, 57-তে পুলিশ কর্মকর্তা, 151-তে পুলিশ কর্মকর্তা। শুধু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেফতার করতেছে 55-তে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা 59-এ চলে আসি। বিদুর সাহেব, খারাপ লাগতেছে নাকি? ধারা 59 দেখেন, বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতার এবং এইরূপ গ্রেফতারের পরবর্তী কার্যপদ্ধতি। শুনেন ভাই, বিনা পরোয়ানায় গ্রেফতার শুধু পুলিশই পারে না, আমার আপনারও ক্ষমতা আছে। আমি আপনিও কাউরে গ্রেফতার করতে পারি। এখন আপনার কাছে অদ্ভুত লাগলেও এটাই সত্য। আমার আপনার সামনে যদি এমন একটা অপরাধ ঘটে যে অপরাধটা আছে জামিন অযোগ্য আর আমলযোগ্য, জামিন অযোগ্য আর কি আমলযোগ্য, এখন জামিন অযোগ্য আর আমলযোগ্য বুঝবা কিভাবে? যেটা গুরুতর প্রকৃতির অপরাধ। ধরেন আমার আপনার সামনে একজন আর একজনের হত্যা করছে, তাহলে হত্যা করার চেয়ে বড় অপরাধ তো আর নাই, তাহলে ওরে গ্রেফতার করার ক্ষমতা আমার আপনার আছে। ফৌজদারি কার্যবিধির 59 ধারায়। কত ধারায়? 59 ধারায়। কিন্তু এখন ধরে আবার আপনি আপনার বাসায় নিয়ে যাবেন না, ধরে নিয়ে যাইতে হবে নিকটস্থ থানায় বা পুলিশের কাছে। বুঝতে পারছেন? তাহলে আমরা একটু পড়ি দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর গোল দিবেন 59 ধারায় বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতারের ক্ষমতা আলোচনা করা হয়েছে। 59 ধারায় একজন বেসরকারি ব্যক্তি বা প্রাইভেট পার্সন, গোল দিবেন 2 শ্রেণীর ব্যক্তিকে। এটা আপনাদের পুরাতন বইতে নাই। 2 শ্রেণীর ব্যক্তি লেখেন 59 ধারা। 2 শ্রেণীর ব্যক্তি, কয় শ্রেণীর ব্যক্তি? 2 শ্রেণীর ব্যক্তিকে গ্রেফতার করতে পারে।
কে গ্রেফতার করতে পারে? সাধারণ জনগণ। সাধারণ জনগণ কারা? আমি আপনি। দেখেন, অজামিনযোগ্য বা আমলযোগ্য অপরাধ, নন বেইলেবল এন্ড কগনিজেবল অফেন্স। আমি আপনি যে কোনো অপরাধেরই গ্রেফতার করতে পারবো না। আমার আমার আপনার সামনে যদি কি অপরাধ ঘটে, জামিন অযোগ্য বা অজামিনযোগ্য একই কথা। আর সেই সাথে হলে কি আমল যোগ্য, প্রতীয়মান হয় বা আন্ডারলাইন করেন অপরাধী বলে ঘোষিত ব্যক্তি। অপরাধী বলে ঘোষিত ব্যক্তি। তাহলে যদি ধরেন বর্তমানে কুখ্যাত সন্ত্রাসী তো কেউ নাম জানি না, ধরেন আগে যদি ইরশাদ শিকদার থাকতো, ইরশাদ শিকদার দেখা গেল যে ওই আহ, আমাদের চৌরঙ্গি চা খাচ্ছে, নির্মল হেঁটে যাচ্ছে, বলেন তো নির্মলের কি অধিকার আছে কিনা ইরশাদ শিকদারকে গ্রেফতার করার? আছে। কত ধারায়? ফৌজদারি কার্যবিধির 59 ধারা। এমন গ্রেফতারকৃত ব্যক্তিকে কোন প্রকার আন্ডারলাইন করেন অপ্রয়োজনীয় বিলম্ব না করে, উইদাউট আননেসেসারি ডিলে, আন্ডারলাইন করবেন, পুলিশ কর্মকর্তার নিকট হস্তান্তর করবে। কার কাছে? বা পুলিশ কর্মকর্তার অনুপস্থিতিতে তাকে নিকটস্থ থানায় হেফাজতে নিয়ে যাবে বা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। তাহলে আমি আপনি কোনো বেসরকারি ব্যক্তি যদি গ্রেফতার করি, তারে কি আমাদের বাসায় নিয়ে যাবো? কোথায় নেবো? নিকটস্থ কোথায়? পুলিশ কর্মকর্তার কাছে। আর পুলিশ কর্মকর্তার অনুপস্থিতিতে থানার হেফাজতে নিয়ে যাবে বা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। তাহলে আমরা কি কি শিখলাম দেখেন। বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করে 54, 55, 57, 151। আর বিনা পরোয়ানায় বেসরকারি ব্যক্তি গ্রেফতার করে কত ধারায়? 59। কয়টা ক্ষেত্রে? দুইটা। আমরা বিগত বছরের প্রশ্ন দেখি। 16 বিজিএস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, আপনাদের বইতে নাই, না থাকলেও সমস্যা নাই। জানেন, বেসরকারি ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে যদি অপর ব্যক্তিটি জামিন অযোগ্য ও আমলযোগ্য অপরাধ করে। তানভীর সাহেব, এই জামিন অযোগ্য অপরাধ দ্বিতীয় তফসিলের কত কলমে বলছে বলেন? হুম, দ্বিতীয় তফসিলে কত? না, ভালোভাবে বলেন। পঞ্চম। আর আমলযোগ্য কগনিজেবল নন কগনিজেবল এটা কত? এটা তৃতীয়। এটা তৃতীয়। জি, ধন্যবাদ। তারপরে 2008 সালের বিজিএস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের কোন ধারার বিধান অনুযায়ী একজন সাধারণ ব্যক্তি নন বেইলেবল বা কগনিজেবল অপরাধ করে তখন তাকে গ্রেফতার করতে পারে? একজন সাধারণ ব্যক্তি গ্রেফতার করতে পারে কখন? 59 ধারায়। কত ধারায়? 59 ধারায়। বুঝতে পারছেন? তো তাহলে আহ আমার মনে রাখতে হবে, এখন আমরা চলে আসি ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেফতার। মানে বিনা পরোয়ানায় যেরকম পুলিশ পারে, বিনা পরোয়ানায় বেসরকারি ব্যক্তি পারে, বিনা পরোয়ানায় স্বয়ং ম্যাজিস্ট্রেটও পারে। ম্যাজিস্ট্রেট পারে হলো 64 আর 65 ধারায়। কত কত ধারা বলেন? 64 ও 65। 64 ও 65 ধারায় গোল্ডেন যে কোনো ম্যাজিস্ট্রেট, ওয়েদার এক্সিকিউটিভ আর জুডিশিয়াল, মানে নির্বাহী অথবা জুডিশিয়াল যাই হোক না কেন, আছে। না থাকলে লিখে রাখেন। 64 আপনাদের আছে প্রশ্নের মধ্যে, আর না থাকলে একটু লিখে রাখবেন। আচ্ছা, 64 ও 65 ধারায় যে কোনো ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল আর নির্বাহী যাই হোক না কেন, গ্রেফতারের বিধান আলোচনা করা হয়েছে। তো আপনি ধারা 64 দিয়ে লেখেন। ধারা 64, যার বইতে নাই সে লেখেন। ধারা 64 দিয়ে লেখেন। বিবল সাহেব আছে? ধারা 64 দিয়ে তীর চিহ্ন দিয়ে লেখেন, চলে যাবেন, যান। না, এই যে আরেকটু আছে, এইটাই শেষ। ধারা 64 দেখেন, 64 হলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করেছে। হ্যাঁ, 64 লিখবেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করেছে এমন কোন ব্যক্তিকে গ্রেফতার। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করেছে এমন কোন ব্যক্তিকে গ্রেফতার, এটা আছে কত ধারায়? 64। একটু ব্যাখ্যা দিই শুনেন, যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করছে মানে কি? ম্যাজিস্ট্রেটের, সে আপনার বিচারিক হোক বা নির্বাহী হোক, ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ, এটা আমলযোগ্যও হতে পারে, আমল অযোগ্য হতে পারে। ম্যাজিস্ট্রেটের সামনে যে কোনো অপরাধ করলেই ম্যাজিস্ট্রেট তারে গ্রেফতার করতে পারে। কত ধারায়? 64 ধারায়। ম্যাজিস্ট্রেটের সামনে একজন আরেকজনের গালাগালি দিতে, পুলিশ কি তারা বিনা প্রণয় গ্রেফতার করতে পারতো? পারতো না। কিন্তু ম্যাজিস্ট্রেট পারবে। 64 ধারায় ম্যাজিস্ট্রেট পারবে। বুঝতে পারছেন?
নিজে গ্রেফতার করতে পারে বা গ্রেফতার করার নির্দেশ দিতে পারে, মানে স্বয়ং উনি যায় গ্রেফতার করতে পারে অথবা কাউরে বলতেও পারে, ওই যে সাহায্য চাইলো যে নির্মলের ধর, এবং নির্মল যদি সাহায্য না করে তাহলে নির্মল আমার ফৌজদারি কার্যবিধি অনুসারে দণ্ডিত হবে 187 ধারায়। বুঝতে পারছেন? 65 দিয়ে লেখেন, অন্যদিকে 65 দিয়ে তীর চিহ্ন দেন। ম্যাজিস্ট্রেট যে ব্যক্তিকে গ্রেফতার করতে ক্ষমতাবান, 65 দিয়ে লেখেন যে ম্যাজিস্ট্রেট যে ব্যক্তিকে গ্রেফতার করতে ক্ষমতাবান, তিনি স্বয়ং গ্রেফতার করতে পারেন অথবা গ্রেফতারের নির্দেশ দিতে পারেন। তিনি স্বয়ং গ্রেফতার করতে পারেন বা গ্রেফতারের নির্দেশ দিতে পারেন। লেখবেন 65 দিয়ে লিখবেন ম্যাজিস্ট্রেট, কি বলছি বলেন তো, ম্যাজিস্ট্রেট যে ব্যক্তিকে গ্রেফতার করতে ক্ষমতাবান, তিনি স্বয়ং গ্রেফতার করতে পারেন অথবা গ্রেফতার করার নির্দেশ দিতে পারেন। এক না, ব্যাখ্যা দিব। ভাই 64 হলো ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধটা ঘটছে, বুঝছেন? আর 65 হলো ম্যাজিস্ট্রেটের সামনে ঘটে নাই, কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে যাই যদি আমরা মামলা করি, ম্যাজিস্ট্রেট তারে গ্রেফতার করতে পারে না? পারে, ওই যে সমন ওয়ারেন্ট দিতে পারে, ওয়ারেন্ট দিলে নর্মালি গ্রেফতার করে কে? পুলিশ। তা পুলিশও গ্রেফতার করতে পারে অথবা ম্যাজিস্ট্রেট স্বয়ং যাইও গ্রেফতার করতে পারে। তাহলে 64 আর 65-র ভিতর পার্থক্য কি? 64 হলো ম্যাজিস্ট্রেটের সামনে যদি সরাসরি অপরাধ করে তাহলে 64, আর ম্যাজিস্ট্রেটের সামনে সরাসরি করে নাই বাট ম্যাজিস্ট্রেট গ্রেফতার করতে ক্ষমতা বান, তাহলে ওই গ্রেফতারটা স্বয়ং ম্যাজিস্ট্রেট নিজেও করতে পারে অথবা পুলিশ নির্দেশও দিতে পারে। ম্যাজিস্ট্রেট সামনে অবগণনা করছে, জি, আর পরিষ্কার তো ওনার সামনে করে দেয়, তো arrest করবে অথবা যে করতে পারে বা অন্য ব্যক্তি দিয়ে করতে পারে। উভয় ক্ষেত্রেই নিজে পারে বা অন্যরে দিয়ে পারে। ধরেন এই জায়গায় একটা, সামনে করছে একটা আমি বলি, ধরেন আমাদের সামনে এই জায়গায় একজন ম্যাজিস্ট্রেট বসা, ম্যাজিস্ট্রেটের সামনে একজনের সাথে আর একজন মারামারি করছে, তাহলে ম্যাজিস্ট্রেট গ্রেফতার করবে 64 ধারায়। বুঝছেন? এই জায়গায় কোনো ম্যাজিস্ট্রেট নাই কিন্তু একজন আর একজনের সাথে মারামারি করছে, নালিশি মামলা করি কি আমরা কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। তখন ম্যাজিস্ট্রেট গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে না? গ্রেফতারি পরোয়ানা ইস্যু করলে এটা কার্যকর করে কে? পুলিশ। তা পুলিশ তো স্যার কার্যকর করে, পুলিশকে নির্দেশ দিছে, পুলিশকে নির্দেশ না দিয়ে উনি সরাসরি নিজে এসেও গ্রেফতার করতে পারে। এটা হলো কত? 65। বুঝছেন? স্যার 2 জন যদি ম্যাজিস্ট্রেট হয়, জি, স্যার ম্যাজিস্ট্রেট যদি 2 জন হয় মারামারি করে। মানে দুই ম্যাজিস্ট্রেট মারামারি করছে তাই বলছেন? জি স্যার। দুই ম্যাজিস্ট্রেট যদি মারামারি, তাহলে আর যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে যাই মামলা করবে, মামলার প্রেক্ষিতে গ্রেফতার করতে পারে। দেখেন, তো এই হলো আমার 65 আর 64 আর 65 মূল কথা। এখন আমরা প্রায় শেষ, আর একটু আছে। দেখেন বিগত বছরের প্রশ্ন একটা আসছে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারার ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট নিজে কোনো ব্যক্তিকে আটক করতে পারে? এখানে অপশনে 64 দেয়, অপশনে 65। তাহলে উত্তর কি? 65। আচ্ছা, তো আর এখানে জেনে রাখা ভালো টলো যা আছে এগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। যে জিনিসটা আমার জানা দরকার জেনে রাখা ভালোর সবশেষ পয়েন্টটা আপনাদের পুরাতন বইতে হয়তো বা উদাহরণের মধ্যে আছে, মানে প্রশ্নের মধ্যে আছে, জেনে রাখা ভালোর মধ্যে থাকতে পারে। পরোয়ানা ব্যতীত গ্রেফতার করেছে এমন কোন ব্যক্তিকে পুলিশ অপ্রয়োজনীয় বিলম্ব ব্যতীত উক্ত মামলার বিষয়ে এখতিয়ার আছে এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবে বা প্রেরণ করবে। এটার অর্থ হলো যে পুলিশ যারে বিনা প্ররোচনায় গ্রেফতার করছে, ওই যে 54 ধারায়, 55 ধারায়, 57 ধারায়, 151 ধারায়, তারে পুলিশ করবে কি? তারে কোন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, নাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যাবে। এই কথাটাই বলছে 60 ধারায়। যারে পরোয়ানা ব্যতীত গ্রেফতার করছে পুলিশ, তারে কার কাছে নিয়ে যাবে? ম্যাজিস্ট্রেটের কাছে অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। এই কথাটাই বলছে কত ধারায়? 60 ধারায়। বুঝছেন? আপনাদের বইতে নাই?
নতুন বইতে আছে তো? আপনার বই মলাট দেখি, এই মলাট দেখান। হ্যাঁ আছে তো, 376 পেজ বের করেন। 376 পেজের ওই যে একেবারে শুরুতে পাইছেন? আচ্ছা, দেখছেন? আচ্ছা দেখেন, আমরা ভাই প্রায় শেষ প্রান্তে চলে আসছি। তো এখানে আপনার সেলফ প্র্যাকটিসের 5 নাম্বার প্রশ্নটা দেখেন, আমি একটু দ্রুত পড়ে ফেলি। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 57 ধারায় পুলিশ আমল অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারে যদি সে তার নাম ঠিকানা দিতে ব্যর্থ হয়, যে নাম ঠিকানা দিয়েছে সে মিথ্যা হলে, অভিযুক্তের নাম ঠিকানা নিশ্চিত হতে উপরের সবগুলো। 6 নাম্বারটাও ভিভিআই, আমল অযোগ্য অপরাধে অভিযুক্তের নাম এবং ঠিকানা কত ঘন্টার মধ্যে পুলিশ নিশ্চিত হতে ব্যর্থ হলে অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবে? কত ঘন্টা? 24 ঘন্টা। এটা বলছি কিন্তু, কত ঘন্টা? 24 ঘন্টা। তারপরে দেখেন 7 নাম্বার, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে পুলিশ অফিসার কি করবে? বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তিকে 60 ধারায় বলছে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠাবে। এটা কত ধারা? 60 ধারা। সব শেষের 2টা প্রশ্ন ভিভিআই, আমরা ভিতরে পড়ি নাই, বাট আপনার জানতে হবে। 62 ধারা দেখেন, আমি একটু বলে দিই শুনেন, তারপরে এইটা পড়ে। আমাদের ফৌজদারি কার্যবিধি 62 ধারায় বলছে, ধরেন ঢাকা শহরে তো অসংখ্য থানা আছে না, এই থানায় এই পুলিশ তো বিনা পরোয়ানায় অনেকে গ্রেফতার করে। এই বাটারা থানা হোক, গুলশান থানা হোক, ধানমন্ডি থানা হোক, বিনা পরোয়ানায় অনেকে গ্রেফতার করে। তাহলে প্রতিদিন যতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে, এটা যদি মেট্রোপলিটন এলাকা হয়, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই বিষয়টা জানাবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে। আবার বলি, প্রতিদিন যতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে, এটা যদি মেট্রোপলিটন এলাকা হয়, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে না, তারা এই বিষয়টা জানাবে কাকে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে। বুঝছেন? এখন যদি মেট্রোপলিটন এলাকার বাইরে হয়, মানে গোপালগঞ্জে হয়, তাহলে তো ওখানে যদি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয়, তাহলে এই জায়গায় কারো আর কথা? চিফ চিফ জুডিশিয়াল। বাট কথা হলো, এই জায়গায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট দুইজনকেই জানাইতে হবে। মেট্রোপলিটন এলাকা হইলে শুধু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর জেলা পর্যায়ে হইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে কে? জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে যে কতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে মেট্রোপলিটন এলাকায়, জানাবে কাকে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে। আর মেট্রোপলিটন এলাকার বাইরে হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং কি? জেলা ম্যাজিস্ট্রেট। এবং এই কথাগুলো বলা হয়েছে কত ধারায়? 62 ধারায়। এই একটু পড়ে ফেলি, দেখেন আজকে শেষ 2টা প্রশ্ন, যে মেট্রোপলিটন এলাকায় কতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট করবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট। অপরদিকে এটা ভিভিআই। অপরদিকে 9 নাম্বার প্রশ্নে বলা হয়েছে মেট্রোপলিটন এলাকার বাইরে কতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট করবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে জেলা ম্যাজিস্ট্রেট। এবং কিন্তু, বা না কিন্তু, আছে আছে আছে, প্রশ্নের ভিতরে আছে, দেখেন আমি বের করে দিবেন, প্রশ্নের ভিতরে আছে দেখেন। আসেন নিয়ে আসেন, আমি বের করে দিই, নিয়ে আসেন। তো আপনাদের আজকে এই পর্যন্তই। পরীক্ষা দিতে পারবেন তো? দেরি হয়ে গেছে নাকি? তাহলে পরীক্ষা দিয়ে যান। জি স্যার। ধন্যবাদ। আমি প্রশ্ন দিচ্ছি, সবাই পরীক্ষা দিবেন, 10 মিনিটের বেশি দিবেন না কেউ, অনলাইনে যারা আছেন, আর দ্রুত খাতা দিবেন।